শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক জেমস-পি-গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথের পক্ষ থেকে আজকের এই বিশেষ ওয়েবিনারে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানাই। আমি একে মাজহারুল ইসলাম। আপনারা জানেন যে কোভিড-19 নামক বিশ্বব্যাপী যে অতিমারি বা প্যান্ডেমিক, তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং তার সাংস্কৃতিক, সামাজিক ও জেন্ডার ভিত্তিক বিষয়সমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষিতেই আজকে আমাদের ওয়েবিনারের বিষয় সোশ্যাল ডায়নামিক্স of a pandemic, stigma, gender and COVID-19। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা চারজন প্যানেল আলোচককে আজকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দেই। প্রথমেই আছেন বিশিষ্ট শিক্ষক, গবেষক, লেখক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর শাহাদুজ জামান। তিনি যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আরো আছেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের শিক্ষক অধ্যাপক দিন মোহাম্মদ সুমন রহমান। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ব্র্যাক জেমস-পি-গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি শাহানা সিদ্দিকি এবং ব্র্যাক জেমস-পি-গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথেরই গবেষণা সহযোগী নাহেলা নওশিন। আলোচকবৃন্দ, আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাই এবং স্বাগত জানাই। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই যে আজকের যে এই ওয়েবিনার সিরিজটি, সেটা আমরা কিভাবে সাজিয়েছি সেই সম্পর্কে প্রথমে আপনাদেরকে একটু অবহিত করি। প্রথমেই অধ্যাপক শাহাদুজ জামান এবং সুমন রহমান তাদের সাম্প্রতিক গবেষণালব্ধ ফলাফল আপনাদের সামনে পরিবেশন করবেন এবং সেই ভিত্তিতে আলোচনা করবেন। তারপর একটি প্রশ্নোত্তর পর্ব রয়েছে। এরপরে শাহানা সিদ্দিকি এবং নাহেলা নওশিন তাদের গবেষণা প্রতিবেদন ফলাফল আপনাদের সাথে উপস্থাপন করবেন এবং তারপরেও একটি প্রশ্নোত্তর পর্ব রয়েছে। তো শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই আপনাদের মতামত এবং প্রশ্ন আপনারা মন্তব্য আকারে আপনারা পাঠাতে পারেন এবং এই ওয়েবিনারটি জেমস-পি-গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা আর কাল বিলম্ব না করে প্রথমেই এই আলোচনা করার জন্য অধ্যাপক শাহাদুজ জামানকে অনুরোধ জানাই। অধ্যাপক শাহাদুজ জামান। ওকে, ধন্যবাদ। আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করে নেই। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আমার প্রেজেন্টেশনের? এখনো দেখা যাচ্ছে না। আমার মনে হয় ওরাও সাহায্য করতে পারবে। এবার দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে ধন্যবাদ। আমাদেরকে এই গবেষণাটি যেটা বলছিলেন মাজহার, যে এটি ডক্টর সুমন রহমান এবং আমি যৌথভাবে করেছি এবং এটি বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় স্টাডিটি হয়েছে। আমি খুব সংক্ষেপে আমরা জয়েন্টলি এই স্টাডির কিছু ফাইন্ডিং গুলো হাইলাইট করছি। প্রথমে যেটা বলে নিতে চাই যে কোনো একটা এপিডেমিকে, মহামারী পরিস্থিতিতে এই আতঙ্ক তৈরি হওয়াটা, স্টিগমা তৈরি হওয়াটা একটা হিস্টোরিক্যাল এভিডেন্স আছে যে এটা হয়ে থাকে। কিন্তু যেটা হয় যে এক একটা দেশে এই 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 আতঙ্ক এবং স্টিগমার রূপটা এক এক রকম হয়ে থাকে। স্টিগমার একটা সরাসরি বাংলা একটু কঠিন, আমরা এটাকে অপবাদ বলতে পারি কিংবা হয়তো সামাজিক নিগ্রহ বলতে পারি। তো আমরা যেটা মনে করছি যে এই মহামারীকে মেডিকেলি নিয়ন্ত্রণ করা কিংবা এটার ইকোনমিক ইমপ্লিকেশন গুলোকে নিয়ন্ত্রণ করা যতটা জরুরি, ঠিক একইভাবে স্টিগমাটা অনেকটা ইনট্যাঞ্জিবল একটা বিষয়, কিন্তু এটি পুরো মহামারী নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ উপাদান। কারণ এই স্টিগমা যদি থাকে তাহলে মানুষ, কারণ এই মহামারী নিয়ন্ত্রণে মানুষের সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই সহযোগিতাটা পাওয়া যাবে না, যেটা আমরা দেখতে পাচ্ছি মানুষ করোনাকে গোপন করছে, যারা করোনা আক্রান্ত হচ্ছে তাদেরকে নিগৃহীত করছে। সুতরাং মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই স্টিগমা এবং ভয় নিয়ন্ত্রণও একটা জরুরি উপাদান। আমরা মূলত এই বাংলাদেশে যে আতঙ্ক এবং অপবাদের ব্যাপারগুলো ঘটছে, সেটা ঠিক কিভাবে ঘটছে, কোথা থেকে এটার উৎস, সেটা বোঝার চেষ্টা করেছি এবং কিছুটা আমাদের এখানে যেটা বলছে যে কালচারালি ইনফর্ম এক ধরনের এই মিটিগেশন প্ল্যান কি হতে পারে, সেটা নিয়ে আমাদের কিছু প্রস্তাবনা আছে। আমরা এটা মূলত একটা কোয়ালিটেটিভ এবং অ্যানথ্রোপোলজিক্যাল ওরিয়েন্টেড কাজ, এবং এরকম একটা বিশেষ পরিস্থিতিতে আমরা কতগুলো বিকল্প অ্যানথ্রোপোলজিক্যাল মেথড ব্যবহার করেছি
সময়ের সংক্ষেপে আমি এটা বিস্তারিত করছি না, কিন্তু প্রশ্ন উত্তর পর্বে সুযোগ থাকলে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা এখানে মূলত দুজন সমাজ ভাবুকের চিন্তাকে ফ্রেমওয়ার্ককে ব্যবহার করেছি। একজন ভয় নিয়ে কাজ করেছেন বওম্যান, যিনি ভয়কে কতগুলো ভাগে ভাগ করেছেন, প্রাইমারি, ডেরিভেটিভ এবং লিকুইড ফিয়ার। আমরা মূলত লিকুইড ফিয়ারের ভাবনাটাকে যুক্ত করেছি এবং স্টিগমা ক্ষেত্রেও গফম্যান একজন পাইওনিয়ার গবেষক ভাবক এই স্টিগমা নিয়ে কাজ করেছেন। তিনি যে স্পয়েলড আইডেন্টিটির কথা বলেছেন স্টিগমার, এই ফ্রেমওয়ার্কটাকে আমরা ব্যবহার করে আমাদের এই দেশের স্টিগমা এবং ফিয়ারটাকে বোঝার চেষ্টা করেছি। আমরা যেটা দেখেছি, যেটা বলছিলাম যে দেশীয় সব সময় সব মহামারীতে আতঙ্ক এবং এই অপবাদের ব্যাপারগুলো ঘটে। আমাদের দেশে এটির ঠিক চেহারাটা কিরকম এবং কি প্রক্রিয়া সেটা বিকশিত হয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা একটা টাইম লাইন ধরে যেটা বুঝতে চেষ্টা করেছি, আমাদের এই মহামারীটা শুরু থেকে আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটা 6টা ধাপে এবং 6টা পর্বে এই ফিয়ার এবং স্টিগমার ব্যাপারগুলো ঘটেছে। আমি খুব সংক্ষেপে যদি সেটা ব্যাখ্যা করি, প্রথম ধাপটাকে আমরা বলছি যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন এই মহামারীটা শুরু হলো চায়না এবং তারপর পৃথিবীর অন্য জায়গায় ছড়িয়ে যেতে থাকলো, তখন বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যেটা বাংলাদেশের ন্যারেটিভ, আমরা যখন কন্টেন্ট এবং ন্যারেটিভটাকে অ্যানালাইজ করছি, আমরা দেখতে পাচ্ছি এক ধরনের ফলস সেন্স অফ সেফটি তখন কাজ করেছে, এক ধরনের ভ্রান্ত নিরাপত্তা বোধ। এই নিরাপত্তা বোধটা দুটো সূত্র থেকে এসেছে। একটি সূত্র হচ্ছে আমাদের ধর্মীয় বক্তারা, যারা এমন একটি ধারণা প্রচার করবার চেষ্টা করেছেন যে এটি আসলে একটি পশ্চিমা রোগ এবং এটার সাথে তাদের পাপাচার, অনৈতিকতা এগুলোর একটা সম্পর্ক আছে এবং আমরা যদি সঠিকভাবে ধর্ম পালন করি তাহলে এটা আমাদের আক্রান্ত করবে না, এরকম একটা ধারণা। কিছু বিজ্ঞান মনস্ক মানুষ এমন একটা ধারণা প্রচার করার চেষ্টা করেছেন যে এই ভাইরাসটি আমাদের যে ক্লাইমেট আছে সেখানে খুব একটা টিকে থাকবে না, ফলে আমরা এটা থেকে মুক্ত আছি। তো প্রাথমিক পর্বে এই ধরনের একটা ভ্রান্ত সেফটি সেন্স কাজ করেছে। কিন্তু মার্চের প্রথম সপ্তাহে থেকে মিড মার্চের ভিতরে যখন প্রথম বাংলাদেশে করোনা কেস আইডেন্টিফাই হলো, তখন এই ভয়টি একটি স্পষ্ট রূপ নিল। কিন্তু যেটা দেখা গেল যে এই করোনা আক্রান্ত হয়েছিলেন মূলত প্রবাসী এবং ইটালি ফেরত একটি পরিবার থেকে, এবং সেই সময় দুটো ঘটনা ঘটলো প্রশাসনিকভাবে। এই যারা প্রবাসী যারা এসেছিলেন, যারা বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেলেন, তাদের বাড়িতে এই লাল পতাকা দিয়ে এক ধরনের চিহ্নিত করা হলো তাদের, এবং সেই সঙ্গে তাদের হাতের ভিতরে এই সিলটি দেয়া হলো যে তাদের কোয়ারেন্টাইন পিরিয়ড দিয়ে। এতে যেটা হলো এক ধরনের, আমরা যেটাকে বলি সেই, আমরা যদি স্টিগমার ফ্রেমওয়ার্ক থেকে চিন্তা করি, একটা ডেভিয়েন্ট করে দেওয়া, একটা মানুষের পরিচয়কে স্পয়েল করে দেয়া, যে সে প্রবাসী হলেও সে হচ্ছে এক ধরনের ঝুঁকি বহন করে আনছে প্রবাস থেকে। করোনার একটা সোর্স অফ ডিজিজ হিসাবে তাকে আমরা সমাজে আলাদা করে চিহ্নিত করে দিলাম, এবং এটি সমাজের যে প্রচলিত যে জীবন ব্যবস্থা, সেখানে আমাদের যেমন ধরা যাক এক ঘরে করার একটা পুরনো সনাতন ধারণা আছে, তো এই একটা তাদেরকে এক ঘরে করে দেওয়া হলো। তাতে যেটা হলো যে এই ভয়টা তৈরি হলো মানুষের ভিতরে, কিন্তু ভয়টা মূলত হচ্ছে প্রবাসী কেন্দ্রিক, যে এই প্রবাসীরা হচ্ছে ভয়ের উৎস। তারপরে যেটা হলো যে এটাকে আমরা যদি বলি ফর্মাল স্টিগমাটাইজেশন, এই ফর্মাল স্টিগমাটাইজেশনের তৃতীয় স্তরে আমরা দেখলাম সেটা এক ধরনের ইনফর্মাল স্ফেয়ারে সেই স্টিগমাটা চলে গেল। আবারও যেটা বলি যে তাত্ত্বিকভাবে বলা হয় যে মানুষ এক ধরনের যখন সামাজিক পরিবেশ তৈরি হয় স্টিগমা করার, তখন সাধারণ মানুষ, কমিউনিটি একটা স্টিগমা পাওয়ার গেইন করে, যে অন্যকে স্টিগমাটাইজ করার একটা ক্ষমতা সে অর্জন করে। এখানে আমরা দেখলাম যে ফর্মাল প্রসিডিউরের ভিতর দিয়ে একটা ইনফর্মাল স্টিগমা পাওয়ার মানুষ অর্জন করলো। তখন মানে কমিউনিটির ভিতরে এই প্রবাসীদেরকে নানা রকম ভাবে নিগ্রহ করার একটা ক্ষেত্র তৈরি হলো। সেক্ষেত্রে আমরা নানা রকম উদাহরণ দেখেছি, যেমন এখানে একটা ছবি আমরা দেখাচ্ছি যে কিভাবে পাড়ার চায়ের দোকান ও প্রবাসীদের প্রবেশ নিষেধ বলে ব্যানার টাঙিয়ে দেওয়া হচ্ছে। আমরা প্রবাসীদের যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে মেরে পিটিয়ে বাড়িতে ঢুকিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সব প্রবাসীরা হলো মূলত আতঙ্ক এবং ভয়ের উৎস। চতুর্থ পর্বে যেটা আমরা দেখছি যে যখন এটা মার্চের তৃতীয় সপ্তাহে যখন বাংলাদেশে প্রথম করোনা মৃত্যু ঘটলো, আসলে দুটো মৃত্যু ঘটে, একটি প্রবাসীর পরিবারে, কিন্তু আরেকটি মৃত্যু ঘটে যা ঢাকা শহরের একটি এলাকায়, যার সাথে
প্রবাসে কারোর সাথে সংস্পর্শে আসা বা প্রবাসীদের কোনো যোগাযোগ ছিল না। ফলে এটি একটি ভয়টাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে গেল। এই যে একটা স্পষ্ট ধারণা ছিল যে প্রবাসীরাই এই অসুখের উৎস বা সোর্স, সেই ধারণাটি ভ্রান্ত হয়ে গেল, চ্যালেঞ্জড হলো, এবং এটা যে আসলে সোর্স কি তখন সেটা এক ধরনের বিভ্রান্তি তৈরি করলো। পাশাপাশি যেটা হলো যে নানা রকম তথ্য এবং বার্তা এই করোনাকে নিয়ে গণমাধ্যমে আমরা দেখতে পেলাম, যেটা আমরা একটা ভিন্ন স্টাডি করেছি, সেখানে আমরা বলেছি এটাকে ইনফোডেমিক, এপিডেমিক অফ ইনফরমেশন, এক ধরনের তথ্যের মহামারী, যেখানে এক্সেসিভ এবং কনফ্লিক্টিং ইনফরমেশন দেয়া হলো, সেটাও একটা বিভ্রান্তি তৈরি করলো। এবং মানুষ এটাও দেখলো যে আন্তর্জাতিক ভাবেও সব মানে শক্তিশালী অর্থনীতি, শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলো, আমেরিকা, ইউরোপের, তারাও এই রোগটিকে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে। ফলে এটা এমন একটি রোগ যার কোনো চিকিৎসা নেই বা ভ্যাকসিন নেই, এমনকি উন্নত দেশরাও এটাকে মোকাবেলা করতে পারে না। এটা একটা ডেভিয়েন্ট ডিজিজ, এবং সেই সময় মৃত্যু হতে থাকলো, এবং মৃত্যুর সময় মৃত মানুষকে কবরস্থ করা, জানাজা ইত্যাদি নিয়ে একটা জটিলতা তৈরি হলো। ফলে যেটা হলো যে ভয়টা, আমরা যেটা আবার বোমেনের কনসেপ্ট দিয়ে বলছি, একটা লিকুইড ফিয়ার তৈরি করলো। মানে এমন একটা ভয় যেটার উৎস আমরা ঠিক স্পষ্ট জানি না, এটার গন্তব্যটা বুঝতে পারি না, এবং এটার পরিধিটাও বুঝতে পারি না। এরকম একটা লিকুইড ফিয়ার সমাজের ভিতরে তৈরি হলো। এই ধরনের ছবি আমরা তখন দেখেছি। পঞ্চম স্তরটা শুরু হলো, আমরা বলতে পারি যে মার্চেরই তৃতীয় সপ্তাহের শেষের দিক থেকে, যখন প্রথম লকডাউন করা হলো। যদিও এটাকে লকডাউন না বলে ছুটি বলা হচ্ছে, সেটাও একটা এই ধরনের টার্মিনোলজির একটা জটিলতা তৈরি করলো, যে ছুটি বলতে আসলে কি বোঝায়। তো এই ছুটির পর থেকে যেটা হলো যে এই ভয়টা বহুমাত্রিক হয়ে যেতে থাকলো। আমরা দেখছি যে ভয় শুধুমাত্র রোগের ভয়ের সঙ্গে সঙ্গে সেখানে যুক্ত হলো হচ্ছে জীবিকার ভয়, জীবিকা হারানোর ভয়, ক্ষুধার ভয়, এগুলো যুক্ত হতে থাকলো। পাশাপাশি এই সময়টা আমরা দেখছি যে করোনা রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে দেশে, এবং দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটা সেই করোনা মোকাবেলায় নানা রকম ভাবে ব্যর্থ হচ্ছে, সেটার তথ্য আমরা পাচ্ছি। আর ডাক্তাররা তাদের যে সুরক্ষার জন্য পিপি ইত্যাদি যথেষ্ট সরবরাহ পাচ্ছে না দেখে ডাক্তাররা ভীত হতে থাকলেন, এবং স্বাস্থ্য ভয়ের সাথে সাথে যেটা বলছিলাম যে অর্থনৈতিক ভয় মানুষকে যুক্ত করলো। অনেক মধ্যবিত্ত ভীত হয়ে থাকলেন যে তারা বোধহয় নিম্নবিত্ত হয়ে যাবেন, হয়ে গেলেন ইতিমধ্যে। আবার আমরা আমাদের সাক্ষাৎকারগুলোতে এটাও পেয়েছি, অনেক উচ্চবিত্তরা ভীত হয়ে আছেন যে ক্ষুধার্ত মানুষ হয়তো এখন তাদেরকে আক্রমণ করবে, লুট করবে, এই ধরনের একটা ভয় তৈরি হলো। আবার একটা বিশাল জনগোষ্ঠী মফস্বলে গ্রামের যারা ঠিক এই বিষয়টাকে ভয়হীন ভাবেও মোকাবেলা করলেন। বড় লক্ষাধিক মানুষের জানাজা হলো আমরা দেখেছি। ফলে কিছু মানুষ ভয়হীনতা ভিতরে থাকলেন, যেই ভয়হীনতা আবার অন্য বহু মানুষের ভয়ের কারণ হলো। এই স্তরটাকে আমরা বলছি। আমরা অত্যন্ত দুঃখিত, আপনাকে যদি আর 2 মিনিটের মধ্যে যদি আপনি পরে আবার যুক্ত হতে পারেন। হ্যাঁ, না সেটাই আমরা এরপরে আমরা একটা ধারাবাহিক প্রেজেন্টেশনে দিব, আমি সুমনকে দিয়ে দিচ্ছি এরপরেই। তো এটাই আমি বলছি যে মাল্টিপ্লিসিটি হলো, এবং আমরা দেখছি যে কিভাবে মানুষ এক ধরনের ট্রিকি ওয়েতে পালন করা থেকে বিরত থাকছে, এবং 6 ধাপ যেটা এই মুহূর্তে আছে সেটাকে আমরা বলছি যে একটা প্যানিক, সাসপিশন এবং একটা হাইটেন্ড স্টিগমাটাইজেশনের স্তর, যখন যেটা এই মুহূর্তে চলছে, মানুষ তার প্রিয়জনকে পথে ঘাটে ফেলে দিচ্ছে, আক্রমণ করছে করোনা রোগীকে, কিংবা রোগকে গোপন করছে, এটাকে আমরা বলছি এক ধরনের প্যানিক এবং সাসপিশন স্তর। আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা স্বাস্থ্যকর্মীকে গ্রামের এক প্রান্তে ফেলে রাখা হয়েছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে যদি মিটিগেট করতে হয়, আমরা মনে করি যে ভয়টা আসে হচ্ছে একটা ফিয়ার অফ আননোন থেকে, এবং এই ফিয়ার অফ আননোনকে নোন করে না তুলতে পারলে আমরা এই ভয়টা থেকে মুক্ত হতে পারবো না। সেটার জন্য আমাদের নির্দিষ্ট জাতীয়, কমিউনিটি এবং ইন্ডিভিজুয়াল লেভেলে পার্টিকুলার ইন্টারভেনশন দরকার। এবং এটা একটা, আমরা যেটা বলছি যে এটা পিস টাইম কমিউনিকেশন দিয়ে ওয়ার টাইম কমিউনিকেশন মোকাবেলা করা যাবে না। আমাদের এখন একটা ওয়ার টাইম স্ট্র্যাটেজি দরকার কমিউনিকেশনের, এবং আউট অফ দি বক্স চিন্তা করতে হবে। সার্স এবং ইবোলার ক্ষেত্রে এই স্টিগমা এবং ফিয়ারের ঘটনা ঘটেছে, এবং সেখানে কিভাবে মিটিগেশন হয়েছে সেটা নিয়েও আমরা
সেই রেফারেন্সগুলো পেয়েছি এবং সেটার ভিত্তিতে আমরা পদক্ষেপ নিতে পারি। আমি এর পরবর্তী স্তরে ডক্টর সুমনকে বলবো যে পরবর্তী অংশটি উপস্থাপনের জন্য। অনেক ধন্যবাদ অধ্যাপক শাহাদুজ্জামান। ডক্টর সুমন রহমান। আচ্ছা, বেসিক্যালি এটা আমাদের একটা স্টাডি which is kind of between policy research and academic research. আমরা একটা academic knowledge framework নিয়ে কাজ করছিলাম to understand the magnitude of stigma and fear and their relationship. তো এটা করতে গিয়ে যেটা আমরা ওই যে বমেনের থিওরির কথা বলছিলেন শাহাদুজ্জামান, তো বমেন যে কাজটা করেছেন তিনি আসলে ভয়কে তিনি আসলে 3 ভাগে ভাগ করেছেন। স্ট্রাকচারাল ফিয়ার বলছেন যে ফিয়ারগুলো আসলে টেনজিবল, মানে যেগুলো আমরা এটা উৎস জানি, এটার পরিণতি জানি। তো এই জিনিসগুলোকে তিনি বলছেন যে স্ট্রাকচারাল ফিয়ার। দেন কিছু হচ্ছে ডেরাইভেটিভ ফিয়ার বা কালচারাল ফিয়ার, যেগুলো হচ্ছে স্ট্রাকচারাল ফিয়ার থেকে উদ্ভূত কিন্তু একটু তার সাথে আমার ব্যক্তিত্ব, আমার মনের গঠন, আমার সমাজের গঠন এগুলো যুক্ত হয়, আমার শিক্ষা ইত্যাদি যুক্ত হয়ে ভয়টা একটু ডিফারেন্ট ডাইমেনশনে নিয়ে যায়। দেন আরেকটা মাত্রা তিনি যেটি করেছেন, প্রস্তাব করেছেন, যেটি আমরা এই ফ্রেমওয়ার্কে ব্যবহার করেছি, লিকুইড ফিয়ার। যখন আসলে কোনো ধরনের ভয়ের উৎস এবং ভয়ের গন্তব্য কোনো কিছুই আমাদের আসলে পরিষ্কার ধারণা থাকে না, মানে ভয়ই তখন ভয়ের গন্তব্য হয়ে ওঠে। তো আমরা এই ফ্রেমওয়ার্কটা ইউজ করেছি এই জন্যে যে স্টিগমা জিনিসটাকে বোঝার জন্য এইটা খুব কাজের একটা জিনিস আমাদের মনে হয়েছে। কারণ স্টিগমা মধ্যে যেমন একটা খুব ইনবিল্ট ইরেশনালিটি আছে, এটা খুব ইমোশনাল একটা আছে, মানে রেশনালিটির ঊর্ধ্বে, এবং মানে বিং ইভেন ইউ আর এ রেশনাল পারসন, ইউ ক্যান্ট হেল্প বিং ইরেশনাল যখন আপনি স্টিগমাটাইজড হয়ে যাচ্ছেন। তো ফলে আমরা চেষ্টা করেছি যে ধাপগুলোর কথা শাহাদুজ্জামান বলেছিলেন, আমরা চেষ্টা করেছি যে এই ফ্রেমওয়ার্কের ধাপগুলোকে যদি আমরা ফেলে দেখি তাহলে ব্যাপারটা কেমন দেখায়। যেমন স্ট্রাকচারাল ফিয়ার যদি আমরা যাকে বলি, ফিয়ার অফ ইনফেকশন ডেফিনেটলি স্ট্রাকচারাল ফিয়ার, বা আমার জীবিকা চলে যাবে এটা স্ট্রাকচারাল ফিয়ার। হ্যাঁ, আমি এখন আর ভ্যান চালাতে পারবো না, স্ট্রাকচারাল ফিয়ার। দেন মানুষজন যে বাড়ি থেকে সিল সাপ্পর মেরে দিচ্ছে, আমার বাড়িতে করোনা ধরা পড়লে আমাকে মানে লাল পতাকা দিয়ে দেবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভেলেন্স হচ্ছে, স্ট্রাকচারাল ফিয়ার। আমরা জানি এটা, মানে এটা আন্দাজ করা যায়। এবং একই সঙ্গে নেগেটিভ পারসেপশন অ্যাবাউট হেলথ ম্যানেজমেন্ট, এটা আগে থেকেই আছে। আর এখন যে ধরনের কাণ্ডকীর্তি তারা করলেন তাতে আমাদের পারসেপশনটা আরো বেশি এগ্রেভেটেড হলো, ফলে এটাকে আমরা স্ট্রাকচারাল ফিয়ার মনে করি। তো স্ট্রাকচারাল ফিয়ার ইটসেলফ স্টিগমা তৈরি করে না, দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট টু কন্ট্রিবিউট ইন দিস স্টাডি। স্ট্রাকচারাল ফিয়ার যেটা করে সেটা যখন কালচারাল এবং লিকুইড লেভেলে নেমে আসে তখনই there is a possibility that stigma will be created. So কালচারাল লেভেলে কি হচ্ছে, ফিয়ার অফ ইনফেকশন আছে, কিন্তু সেটা যখন আমরা দেখলাম যে there is no certain feature of symptoms, evolving nature of the virus, এই জিনিসগুলো যেটা করে এটা হচ্ছে যে আমাদের ওই ইনফেকশনের ফিয়ারটাকে অনেক বেশি ডিলিউটেড করে ফেলে, অনেক বেশি কালচারাল করে ফেলে এবং লিকুইড করে ফেলে। তখন আর আমি বুঝতে পারি না যে আমি কাকে ভয় পাবো। দেন এগেইন যে ইনফোডেমিক, যে অনেক ধরনের ইনফরমেশন, পরস্পর বিরোধী ইনফরমেশন, তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। আমরা মিডিয়া ওভার সেন্সেশনালাইজ করছে অনেক কিছু, সেখান থেকে আমরা নানাবিধ তথ্য পাচ্ছি। একদিকে মিডিয়া বলছে, একদিকে হুজুর বলছে, একদিকে বিজ্ঞানী বলছে, নানান কিছুর মধ্যে, এবং সবই আমাদের সামনে একই সঙ্গে একই প্ল্যাটফর্মে হাজির হচ্ছে। সোশ্যাল মিডিয়া হচ্ছে সেই খিচুড়ি, যে খিচুড়িতে সবকিছু একবারেই আমার সামনে আসছে, একই টাইমলাইনে, একই ইয়েতে আসছে। ফলে আমরা আরো বেশি কনফিউজড হয়ে যাই, আরো বেশি ডিস্টার্ব হয়ে যাই। এবং যে যখনই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভেলেন্স হ্যাজ given the moral license to social surveillance, যেটা আমরা পরবর্তীতে দেখলাম যে যখন লাল পতাকা আমরা পুঁতে দিলাম, সেই লাল পতাকা পোতার মাধ্যমে আমরা এলাকাবাসীকে আসলে জাগ্রত করলাম যে আপনারাও শনাক্ত করুন, কোথায় আছে আপনারা জানান। তখন হলো কি, there has been a peculiar এলাকাবাসী syndrome formed in different regions, যে এলাকাবাসী সিন্ড্রোম, প্রত্যেকে তার এলাকার একটা মব তৈরি হলো ছোট ছোট। আমরা আমাদের স্টাডিতে সেটা পেয়েছি যে মবগুলো আসলে
তার এলাকা পাহারা দেওয়ার একটা মানে এক ধরনের মানে কালচার ওখানে গ্রো করলো। এবং ওই এলাকায় কেউ যখন নতুন কোনো লোক দেখে তাকে ফলো করে যে সে কোত্থেকে আসছে, সে কি ঢাকা থেকে আসছে। প্রফেসর সুমন রহমান, আমরা অত্যন্ত দুঃখিত, আপনাকে আর 3 মিনিটের মধ্যে একটু আমার 3 মিনিটই লাগবে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাই যে এই ধরনের সার্ভেলেন্স গুলো হচ্ছে যেগুলো কালচারাল ফিয়ার তৈরি করছে। দেন ডেড বডি বারিয়াল নিয়ে, মৃতের শেষকৃত্য নিয়ে একটা কালচারাল ফিয়ার তৈরি হচ্ছে, যেটা ফিয়ার অফ ভায়োলেন্স শাহাদুজ যেমন বলছিলেন যে আমার বাড়ি আক্রমণ করবে, তো এইভাবে একটা কালচারাল ফিয়ার তৈরি হচ্ছে। তো ওই কালচারাল ফিয়ার গুলো যেটা করে, এই কালচারাল ফিয়ার গুলো কিছু কিছু জিনিস আমরা স্টিগমার মধ্যে স্থানান্তরিত হতে দেখি। হ্যাঁ, তো স্টিগমা যেই জিনিসগুলো স্টিগমা প্রডিউস করে সেগুলো মূলত স্ট্রাকচারাল ফিয়ার থেকে হয়ে আসা সেই কালচারাল ফিয়ার গুলো বা লিকুইড ফিয়ার গুলো। তো স্টিগমা এসে আমরা কি দেখছি, আমরা 3টা প্যাটার্ন আপনাদের খেয়াল করতে বলবো। একটা হচ্ছে স্টিগমা সাবজেক্টস বা স্টিগমা বডিজ, যারা রোগ বহন করে, যারা সম্ভাব্য রোগ বহন করে, অর্থাৎ সবাই প্রায়, হ্যাঁ, মানে অপরিচিত যে কেউ বা আমার বাসায় থাকে না এরকম যে কেউ আসলে পটেনশিয়াল ডিজিজ বেয়ারার্স, হেলথ ওয়ার্কার্স, করোনা সার্ভাইভার্স এবং জিও লোকেশনস, অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে কোনো লোক আসলে অন্য এলাকার লোকজন খুব ওয়ারিড হয়ে যাচ্ছে। সো দিস ইজ এ ভিশিয়াস সাইকেল। হ্যাঁ, মানে হেলথ ওয়ার্কার এখন মানে সন্দেহ করছে, ধরা যাক সাধারণ লোকজন সন্দেহ করছে, ইনফেক্টেড লোক সন্দেহ করছে সার্ভাইভারকে। সো নানান ভাবে এরকম একটা সাইকেল আমরা দেখতে পাই। দেন প্যাটার্ন অফ রিঅ্যাকশন যদি আমরা খেয়াল করি, মানে স্টিগমাটাইজ যারা করেন তারা কি করছেন, আমাদের স্টাডিতে আমরা পেয়েছি যে তারা আসলে এভিকশন অথবা থ্রেড অফ এভিকশন করেন, যেটি শাহাদুজ জামান বলেছেন অলরেডি। তারা আইসোলেশনে পাঠান জোর করে, একটা লোক ইভেন তার স্টিগমা নাই, তার আপনার হয়নি করোনা, তারপরে তাকে হয়তো জোর করে ঢাকা থেকে গিয়েছেন নার্স, জোর করে তাকে রাখতে হলো। এতে সোশ্যাল শেমিং করেন কারো কোনো করোনা হলে, তার আইডেন্টিটি রিভিল করে দেন সোশ্যাল মিডিয়াতে। ফলে এইভাবে এক ধরনের সোশ্যাল পলিসিং তারা করেন। আর যারা স্টিগমাটাইজড, অর্থাৎ তারা কি করেন, তারা বেসিক্যালি ফলে এই স্টিগমাটাইজারদের ভয়ে অনেকখানি তারা টেস্ট অ্যাভয়েড করেন, ট্রিটমেন্ট অ্যাভয়েড করেন, হাইড আউট করে রাখেন নিজেদেরকে। তারা দে ডিজার্ট দেয়ার ডিয়ার ওয়ান্স, এবং রেজাল্টিং ইন হোয়াট অ্যাকচুয়ালি উই সি দ্যাট there has been a kind of unfollowing of health instructions, kind of resulting from a fatalistic predisposition. So এই ফ্যাটালিজম আসলে স্টিগমাটাকে, স্যার আপনি যদি পরের স্লাইডটা আমাকে একটু দেখান। হ্যাঁ, এই ফ্যাটালিজম এবং এই ধরনের স্টিগমার যে ইন্টারনালাইজেশন হয়ে গেল, তাতে যেটা হয় যে স্টিগমা পাওয়ার আসলে জয়ী হলো এবং স্টিগমা আসলে সাস্টেইন করে গেল। এবং এইভাবে স্টিগমা ইন্টারনালাইজ করার মাধ্যমে স্টিগমাটাকে আমরা একটা লঙ্গার শেলফ লাইফ দিচ্ছি। স্টিগমা এত সহজে যাবে না। এবং এরপরে আরো স্লাইড আছে, আমি সেটাতে যাচ্ছি না, আমি জাস্ট সংক্ষেপে ওই বক্তব্যটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা সার্সের যে এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা জেনেছি যে স্টিগমা, সোশ্যাল স্টিগমা যখন প্রডিউসড হয়, পার্টিকুলারলি এগেইনস্ট ইনফেকশাস ডিজিজেস, স্টিগমা ইজ নট ভেরি ইজি টু হ্যান্ডেল। আপনি এডুকেশন অ্যাওয়ারনেস, ট্র্যাডিশনাল এডুকেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিবেন, স্টিগমা যাবে না। ইভেন মোস্টলি এডুকেটেড পার্সন ভিতরে স্টিগমা লালন করবে, বিকজ দিস ইজ অ্যান ইমোশনাল ইম্পালস। এটা আপনাকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। সিম্পল পিস টাইম কমিউনিকেশন এবং এডুকেশন ম্যাটেরিয়াল দিয়ে সেটাকে মোকাবেলা করা যাবে না। তো এইটা আমাদের এর ভিত্তিতে আমরা কিছু রেকমেন্ডেশন করেছি, যে রেকমেন্ডেশন গুলোর জন্য আমি শাহাদুজ জামানকে বলবো যে তিনি যদি রেকমেন্ডেশন গুলো, আমরা অনেক এটা প্রেজেন্ট করেছি, ফলে সংক্ষেপে যদি রেকমেন্ডেশন। থ্যাংক ইউ মাঝহার, 1 মিনিট আছে আপনাদের জন্য নির্ধারিত সময় আসলে শেষ। আপনি যদি ওকে, তাহলে ঠিক আছে, যেটা হতে পারে যে আমরা প্রশ্ন উত্তর পর্বে যদি কারো কৌতূহল থাকে আমরা এটা নিয়ে কথা বলতে পারবো। 2 মিনিটে একটা কিছু র‍্যাপ করতে চান তাহলে শাহজাহান ভাই। আচ্ছা, তাহলে জাস্ট খুব সংক্ষেপে আমরা যেটা বলছি যে আমি মনে করি জাস্ট রিকমেন্ডেশনের দিকে আমরা চলে যাই। আমরা মনে করি যে এসব ক্ষেত্রে অনেকটা এক ধরনের ম্যাক্রো লেভেলে, মেজো লেভেলে এবং মাইক্রো লেভেলে ইন্টারভেনশন দরকার। ম্যাক্রো লেভেল বলতে আমরা ন্যাশনাল লেভেলে আমরা মনে করছি যে এখানে শুধুমাত্র যেটা সুমন একটু আগে বলছিল যে
শুধু এডুকেশনে কাজ হবে না, লেজিসলেটিভ ইন্টারভেনশন দরকার। একদম মানে এন্টি স্টিগমা লেজিসলেশন অলরেডি আছে বাংলাদেশে, সেটা রিইনফোর্সমেন্ট দরকার। কেউ যদি স্টিগমা করে তাকে আইনের আওতায় আনতে হবে। অনেক বাড়িওয়ালা যদি ভাড়াটাকে উঠিয়ে দেয়, বাড়িওয়ালাকে আইনের আওতায় আনতে হবে, সেটা ঘটেছে আমি জানি। তারপর যেটা হচ্ছে যে এক ধরনের আমরা যেটা বলছিলাম যে অনেক বাড়িতে যখন করোনা রোগী চিহ্নিত হয়, যে প্রক্রিয়ায় সেটাকে লকডাউন করা হয়, পুলিশ এবং তারপরে পিপি পরে স্বাস্থ্যকর্মীরা, যে এটার ভিতরে একটা অতি নাটকীয়তা আছে এবং এটা বরং আরো আতঙ্ক তৈরি করে। বরং আমরা সাজেস্ট করছি যে এটাকে আরো একটু হিউম্যান করা যায় কিভাবে, এবং এটা যে মূলত নেইবারহুডকেও রেডি করা, যেটা কোনো অপরাধের বিষয় না, এটা কোনো একটা মানে যে তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে না, এটা একটা সেফটি মেকানিজম। এই ব্যাপারে নেইবারহুডকেও প্রস্তুতি করতে হবে এবং খুব কোঅর্ডিনেটেড মিডিয়া ক্যাম্পেইন দরকার, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি খুবই কোনো সমন্বয়হীন ভাবে টার্গেট চিহ্নিত না করে কমিউনিকেশন হচ্ছে। এবং আমরা মনে করছি যে ক্লাস্টার ওয়াইজ কমিউনিকেশন হওয়া দরকার, এইজ, এডুকেশন এবং লোকালিটি স্পেসিফিক। অনেক শোকেসিং হিরোজ, করোনা সার্ভাইভার, অনেক প্রফেশনাল পুলিশ যারা সত্যি সত্যি পজিটিভ রোল প্লে করছেন, তাদেরকে আরো হাইলাইট করা দরকার। সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট করা দরকার, কিন্তু সেটা এক এক সমাজ গোষ্ঠীর কাছে এক এক রকম সেলিব্রিটি, সেটা আমাদের বুঝতে হবে, সেভাবে ব্যবহার করতে হবে। এটা শেষ স্লাইড। আমরা মনে করছি যে মেজো এবং মাইক্রো লেভেলেও ইন্টারভেনশন দরকার, কমিউনিটি মোবিলাইজেশন দরকার, কিন্তু সেটা শুধুমাত্র সেখানে রাজনীতিবিদ, স্থানীয় প্রশাসন, হেলথ ওয়ার্কার এবং স্থানীয় যারা কি স্টেক হোল্ডার, তাদেরকে নিয়ে একটা মোবিলাইজেশন করা খুব দরকার। পৃথিবীর অন্যান্য দেশে সার্সের ক্ষেত্রে, ইবোলার ক্ষেত্রে স্টিগমাটাইজার এবং স্টিগমাটাইজড এই দুটো গ্রুপকে নিয়ে মোবিলাইজেশন অ্যাক্টিভিটি হয়েছে, সেটাও চিন্তা করার ব্যাপার আছে। এডুকেশনের কথা আমরা বলেছি। এছাড়া WHO-র একটা সাইকোসোশ্যাল ফার্স্ট এইড টুল কিট আছে, যেটা ইবোলার সময় ব্যবহার হয়েছিল লাইবেরিয়াতে এবং অন্যান্য দেশে, সেটাও আমাদের সিরিয়াসলি ব্যবহারের চিন্তা করা উচিত। তো এই আমাদের মোটামুটি ব্রডলি রিকমেন্ডেশন। অনেক ধন্যবাদ অধ্যাপক শাহদুজ জামান এবং অধ্যাপক সুমন রহমান আপনাদের চমৎকার এই যে আলোচনার জন্য। আমরা এখন দর্শক শ্রোতা মন্ডলী, আমরা দেখছি যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। 53 জন পার্টিসিপেন্ট এখানে আছেন এবং ফেসবুকের মাধ্যমে আরো অনেকেই যুক্ত হয়েছেন। আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন, এই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা যে দুটো প্রশ্ন আপাতত এখানে আছে সেই দুটা আমরা আলোচকদের কাছে রেফার করছি। একটা প্রশ্ন হচ্ছে যে political leadership also contributed to get a false sense of security, যে আমাদের দেশে যে রাজনৈতিক নেতৃত্ব সেটা একটা ফলস সেন্স অফ সিকিউরিটি দিয়েছে বলে একজন মন্তব্য করেছেন, সে ব্যাপারে আলোচকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করি। আচ্ছা, আমি সংক্ষেপে বলতে পারি যে হ্যাঁ, সেটা আমি একমত অনেকটাই, যে অনেক ক্ষেত্রে মানে প্রাথমিকভাবে রাজনৈতিক জায়গা থেকেও এটা সঠিক সিদ্ধান্ত দেয়া হয়নি। কিন্তু এর সাথে আমি এটাও যুক্ত করতে চাই যে এটা এমন একটা অভূতপূর্ব সংকট, সারা পৃথিবীর সবচাইতে আমি যেটা বললাম যে গভর্নেন্সের দিক থেকে অত্যন্ত উন্নত আমরা যাদেরকে ভেবে থাকি, তারাও এটাকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারেনি। এখন আমি ব্রিটেনে আছি এই মুহূর্তে, ব্রিটেনে মানুষ এই মুহূর্তে বিতর্ক করছে যে তাদেরকে এরকম একটা ফলস হোপ দেওয়া হয়েছিল শুরুর দিকে, এবং যে কারণে ব্রিটেনে এখন ইউরোপের হাইস্ট 30,000 লোক মারা গেছে গতকাল টোটালি। তো এটা একটা জটিল ব্যাপার। আমাদের দেশেও এখানে আমি বলবো যে ব্যর্থ হয়েছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটাকে গ্লোবাল পার্সপেক্টিভে দেখতে হবে। ধন্যবাদ। তৌফিক জোয়ারদার প্রশ্ন করেছেন, ওয়ান্ডারফুল এন্ড পার্টিনেন্ট প্রেজেন্টেশন। উনি তারপর প্রশ্নটা রেখেছেন যে what went wrong in terms of how our government or society handled the situation, what could be done differently? এই প্রশ্নটা আমি আলোচকদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের গভর্নমেন্ট বা সোসাইটি এটাকে বুঝতে পারছি। এটা আমি বলেছি। সুমন, আপনি কিছু যোগ করতে চান? বলতে পারি। হ্যাঁ সুমন, আচ্ছা। what could be done differently? Okay, sir. I was muted, so I couldn't talk. Oh, acha. Okay, so basically, আমার মনে হয় যে আমাদের recommendation tells enough. And again, what went wrong, if we say, then possibly আমরা 3 মাস বেশি সময় পেয়েছিলাম, যেটা সবাই বলছে যে we did not act promptly. So আমরা হয়তো আরো promptly act করতে পারতাম, যেটা
কথার কথা শ্রীলঙ্কা করেছে, যেটা কেরালা করেছে, আমরা সেটা করতে পারিনি, আমরা প্রম্পটলি অ্যাক্ট করতে পারিনি। আমরা বসছি, সরকারের বিভিন্ন স্তরের লোকজনের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, আমি সদিচ্ছার অভাব দেখছি না। আমি যেটা দেখছি যে আমাদের যে আসলে ব্যুরোক্রেসি, একটা হিউজ ব্যুরোক্রেটিক মেশিনের মধ্যে আমরা যেহেতু অপারেট করি, আমাদের পক্ষে আসলে এই এত বড় মেশিনারি নিয়ে অপারেট করা, ইট টেকস লট অফ টাইম। সো আমার মনে হয় যে এটা হচ্ছে আমাদের একটা মেজর ড্রব্যাক আর কি, যে আমরা প্রম্পটলি অ্যাক্ট করতে পারি না। আমরা আরো আগেই আসলে অনেকখানি কন্ট্রোলে নিয়ে আসতে পারতাম। আমরা এই ইনফেকশনের এবং এই যে নেচারটা আমরা দেখছি করোনার বাংলাদেশে, সেটা আসলে ডেফিনেটলি অনেক কম সংক্রামক এবং অনেক কম ড্যামেজিং কম্পেয়ার টু ইউরোপ এন্ড আমেরিকা। সো এটাকে আমরা আরো 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 ম্যানেজেবল করে তুলতে পারতাম এখন মনে হচ্ছে, যদি আমরা একটু টাইমলি অ্যাক্ট করতে পারতাম। সো এটা আমার মনে হয় গভর্নমেন্টের দিক থেকে এইটা হচ্ছে সমস্যা, যে তারা সময় মতো তারা মানে খুব প্রম্পটলি অ্যাক্ট করতে পারেননি। আমি জাস্ট একটা একটু যোগ করব যে আমি পৃথিবীর অন্যান্য দেশের দিকে যদি তাকাই, তাহলে মানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ করছেন যারা তুলনামূলকভাবে সফল হয়েছেন। একটা হচ্ছে এইসব ক্ষেত্রে, এই মহামারীর ক্ষেত্রে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম খুব ইম্পর্টেন্ট, যেখানে চিকিৎসকরা থাকবেন, পাবলিক হেলথ স্পেশালিস্টরা থাকবেন, জেনেটিক্স এর মানুষ থাকবেন, কমিউনিকেশনের মানুষ থাকবেন এবং আরো হেলথ সিস্টেমের মানুষ থাকবেন। আমাদের এখানে সেরকম কোনো মাল্টিডিসিপ্লিনারি টিম হয়েছে বলে আমার জানা নেই। যে করোনা টাস্ক ফোর্স হয়েছে সেখানে এটা অতিমাত্রায় চিকিৎসক প্রাধান্যর একটা ব্যাপার, এবং এটা মহামারী শুধুমাত্র মেডিকেল কোনো বিষয় না, বরং মেডিকেল অত্যন্ত সামান্য কিছু ভূমিকা ক্লিনিশিয়ানরা এখানে পালন করতে পারেন। মূলত এটা পাবলিক হেলথ বিষয়, মূলত এটা কমিউনিকেশন বিষয়, মূলত এটা সোশ্যাল সায়েন্সের বিষয়, এবং জেনেটিক্স এন্ড আদার বায়োকেমিস্ট্রি ইত্যাদি রোল প্লে করবেন। সো এটা এবং একটা কোঅর্ডিনেটেড এফোর্ট, এই দুইটার একটা বড় গ্যাপ আছে এবং এখনো সেটা সময় আছে আমি মনে করি। জি জি, অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ফিরোজ আহমেদ বলে একজন জানতে চেয়েছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের যে কমিউনিটি হেলথ ওয়ার্কার এবং ইমাম, তাদের সাথে সাথে এনজিওদেরকে এবং ডেভেলপমেন্ট পার্টনারদেরকে কমিউনিটি লেভেলে যদি ইনকর্পোরেট করা যেতে পারতো, সেটা সেই ব্যাপারে উনি মন্তব্য করেছেন। হ্যাঁ, খুবই ঠিক। আমি আবার একটু বলি যে ধরেন লাইবেরিয়াতে বাংলাদেশের অংশগ্রহণ ছিল, আপনারা হয়তো জেনে থাকবেন। ব্র্যাক সেখানে যখন ইবোলা চলছিল সেখানে বেশ একটা বড় ভূমিকা পালন করে, বিশেষ করে কমিউনিটি মোবিলাইজেশনের ক্ষেত্রে। এখানে সরকারও, লাইবেরিয়ান সরকারও খুব বড় কর্মকাণ্ড সেখানে একটা যেটা করেছিল, এটা আবারও বলছি যে এটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারের বিষয়, এটা হসপিটালের কাজ না। হসপিটালে মাত্র 5% লোক হসপিটালে ভর্তি হয়। আমাদের সমস্ত অ্যাটেনশন যদি বড় বড় হসপিটাল আইসিইউ কেন্দ্রিক হয় সেটা জরুরি, কিন্তু তারা যেটা করেছিলেন যে একেবারে প্রাইমারি, আমাদের যেমন ধরুন কমিউনিটি হেলথ কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে, এগুলো এক একটা করোনা সেন্টার হতে পারতো। 6,000 পপুলেশনের এক একটা ইউনিটকে কেন্দ্র করে সেখানে করোনা কেন্দ্রিক সব কর্মকাণ্ড হবে। করোনা সিসিসি ছিল লাইব্রেরিতে, করোনা কমিউনিটি কেয়ার সেন্টার তৈরি হয়েছিল ইবোলাকে ট্যাকেল করার জন্য। সো আমি একেবারে একমত যে প্রাইমারি কেয়ারকে, এবং তারপরে যদি উপজেলা কেন্দ্রিক আমাদের একটা টাস্ক ফোর্স হতো স্মলার ইউনিটে, সেটা এটাকে মোকাবেলা করার অনেক জরুরি হতো। সেটার জন্য আবারও বলি যে দি ফ্রেমওয়ার্কটা হতে হবে primary healthcare based, not the institutional hospital based planning. ধন্যবাদ। ইকবাল আজাদ বলে একজন জানতে চেয়েছেন যে সরকারের এই যে শপিং মল এবং গ্রোথ সেন্টারগুলি খুলে দেওয়ার বিষয়ে আপনাদের কি মতামত? সুমন বলবেন? আচ্ছা, আমরা তো হেলথ কনসিকুয়েন্স নিয়ে বলবো না, আমরা যেহেতু আমাদের স্টাডির প্রেক্ষিতে যদি বলি, ইট উইল ইনভাইট ফার্দার লিকুইফেকশন অফ ফিয়ার। সো এখন যেটা হবে যে আগে তো ছিল যে আমাদের কিছু অন্তত আইডেন্টিফায়ার ছিল, যে ওকে কি বলা যায়, যে বাইরে থেকে আসা লোকজন অথবা হেলথ ওয়ার্কার অথবা ডাক্তার অথবা ধরা যাক কোনো মানুষের অসুখ বিসুখ করেছে তারা। তো এখন যেটা হবে, এখন এভরিবডি উইল বি সাসপেক্টিং এভরিবডি। সো আমরা যেটা বুঝতে পারছি যে এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ধরেই নিচ্ছি সম্ভবত আমরা করোনা থেকে খুব সহসা মুক্ত হতে পারবো না। ফলে ডেফিনেটলি এটার ইম্প্যাক্টটা হচ্ছে টু
সাম পিপল, কারো হয়তো জীবিকার ব্যাপার আছে, তারা হয়তো মনে করছে যে আমার তো বাঁচতে হবে। আর ফর দ্য আদার পিপল এটা হচ্ছে যে আরো মানে তরলীকৃত হয়ে গেল ভয়টা। এখন আপনি প্রত্যেককেই আপনি সন্দেহ করতে পারবেন বা থাকবেন। এবং ওই যে মানে যেটা আমরা দেখছি যে গুগল যে কাজটা করছে, যে এক ধরনের বায়ো সার্ভেলেন্স মেকানিজম ডেভেলপ করা, অর্থাৎ আমাদের যদি প্রযুক্তি অ্যালাউ করে, তাহলে রাষ্ট্র সম্ভবত আমাদেরকে এইভাবে সার্ভেল করবে যে একটা লোক করোনা আক্রান্ত কিনা এটা আমার ডিভাইস আমাকে বলে দেবে। সো আমরা আলটিমেটলি সেরকম একটা জায়গায় যদি ভবিষ্যতে যেতে হয়, তাহলে পরিস্থিতিটা তৈরি হয়ে থাকলো। সো উই অ্যালাউড আওয়ারসেলফ টু বি বায়োসার্ভেইলড ইন ফিউচার। রাইট, একটু আমি যোগ করি এটার সাথে মাঝার, 1 মিনিট। সেটা হচ্ছে যে এই যে সংকটটা, এটা বারবারই আমি বলতে চাচ্ছি যে এটাকে আমরা মানে উই হ্যাভ টু থিঙ্ক গ্লোবালি অ্যান্ড দেন অ্যাক্ট লোকালি। গ্লোবালি যদি তাকাই, সারা পৃথিবী এখন এই যে লাইফ অফ ইকোনমি অ্যান্ড লাইফ অফ হিউম্যান বিইং, এই দুইটার দ্বন্দ্বের ভিতরে আছে, এবং দুইটা একই সাথে ভয়ঙ্কর রকম কঠিন সিদ্ধান্তের ব্যাপার। কোন একটাকে আরেকটাকে, এখন আমি লাইফ অফ পিপল অ্যান্ড লাইফ অফ ইকোনমি দুটার আমি কিভাবে ব্যালেন্স করব, সেই ব্যালেন্সটা নিয়ে সবাই খুবই সংকটে আছে। একটা পর্যায়ে এমন একটা কিছু কিছু দেশ এখন এই পর্যায়ে আসছে যে ঠিক আছে, আমাদেরকে এক ধরনের এই করোনার সাথে সহ অবস্থানের একটা মেকানিজম বের করতে হবে। তো সেই ক্ষেত্রে লাইফ অফ ইকোনমিকে বাঁচাবার জন্য, তো সেটার জন্য আবার নির্দিষ্ট তারা পথ নির্দেশনা দিচ্ছেন। যেমন শপিং মল খুলছেন কিংবা বাস ট্রেন খুলছেন, কিন্তু পুরো ভিন্ন প্রক্রিয়ায়। বাসের ভিতরে যেখানে আগে 100 জন যাত্রী যেত, অবধারিতভাবে তাকে 50%, 50 জনের বেশি সে বাসে উঠতে পারবে না। শপিং মলে যদি 5000 লোক ঢুকতো, অবধারিতভাবে সেখানে 2000-এর বাইরে ঢুকতে পারবে না। সেখানে ইকোনমিকেও একটা, আবারও বলি যে ওয়ার টাইম ইকোনমি স্ট্র্যাটেজিতে যেতে হবে। এখন যারা মুনাফা করছেন বা শিল্প মানে ইকোনমিক ভেঞ্চারে আছেন, তারা যদি মনে করেন যে আমরা যা কিছু ক্ষতি টতি করেছি এখন একেবারে সবকিছু আমাকে পুষিয়ে নিতে হবে, দ্যাট উড বি আ ক্রাইম। আমাকে ধরে নিতে হবে যে ইকোনমি আমাকে বাঁচাতে হবে, কিন্তু ইকোনমিকে আমাকে কম্প্রোমাইজ করতে হবে, আমি আগের মতো লাভ করতে পারবো না। এবং এই শপিং মল টল খুলে দেওয়া হয়তো বা যেতে পারে, কিন্তু সেটার জন্য সেই রকম মেকানিজমকে এনশিওর করতে হবে। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক শাহাদুজ জামান এবং অধ্যাপক সুমন রহমান, আপনাদের চমৎকার আলোচনার জন্য এবং প্রশ্নোত্তর পূর্বে অংশগ্রহণ করার জন্য। আমরা এবার আমরা চলে যাচ্ছি, আমাদের আরো দুজন আলোচক আছেন আমাদের, শাহানা সিদ্দিকী এবং নাহেলা নওশিন। আপনাদের প্রেজেন্টেশনের জন্য আপনাদেরকে এখন আমরা আমন্ত্রণ জানাই। Thank you so much, Mazhar bhai. Ami just আমাকে একটা second then. Let me just quickly share the presentation. জি, of course. একটু বাজারকে বলে দিতে চাই যে হয়তো আমাদের আরেকটা আমার মিটিং আছে, হয়তো মাঝপথে হয়তো আমি চলে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে রাখতে চাই এই ফাঁকে। জি, কোনো অসুবিধা নাই। প্রফেসর জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Act a second kindly. This technology can be both a great thing and a problem. Yes, here we are. আমরা দেখতে পাচ্ছি। Wonderful. Thank you. প্রথমে সবাইকে অনেক ধন্যবাদ। এই পুরো গ্লোবাল টাইমিং এ আমরা সবাই মিলে এগুলো চেষ্টা করছি to come together. So I won't go too much into the formalities of it. So just very quickly, my name is Shahana. I'm actually doing my PhD in medical anthropology, and in fact what I actually আমার মূলত কাজ কিন্তু gender violence নিয়ে আমি কাজ করে এসেছি, and I'm one of the very few people who's worked as an ethnographer at Dhaka Medical College Hospital. So jodio amar kaj chilo on sexual violence, but the thing is I actually understand health systems quite well in terms of how a public health system works. And then of course my colleague Nahela is also with me, and what we've done is that we've divvied up our work in terms of two parts. One is that of the stigma part of the research, and the other one being the gendered one. So Amiku, quickly, let me talk about one of the greatest public health, perhaps considered to be public health, the father of public health, which is Jon Snow, not the Game of Thrones, but, the actual Jon Snow. He did something that's very interesting. Basic level, uni jokhon naki cholera outbreak jokhon hoyechilo England London, he actually did a mapping, and this is the very famous map. Uni nijer hate boshe boshe erokom mapping kore kore he found out that what was actually causing the cholera, and that was this very particular hand pump. Okay, and ei pani ekhan theke jehetu
that it was a contaminated water, and this is why they removed the hand pump. Why is this important? The importance is that we need to talk about how to remove the hand pump. And the thing is that, and it's never too late. And I think that that's very important to say. Yeah, I know we keep on talking about the fact that আমরা আগে কি করতে পারতাম, আরো কত ভালো করে করতে পারতাম। হ্যাঁ, এখন অতীত মানে কি জানি পিছিয়ে তাকালে অনেক কিছু আমরা বলতে পারি যে এটাই হচ্ছে কি human nature, that we will always look back and be like, I could have been better. But the thing is, we are in the present right now, and we need to look towards the future. And that's one of the things that I wanted to also show this very particular, book. And I think that one of the biggest issues, we actually talk about a lot of these issues without really looking into some of the past work that has happened to help us to deal with the present and the future. For example, this particular very famous epidemiologist, Dr. Osterholm, he's been talking about respiratory pandemics for the last, like almost a decade now. And especially in this particular book, he's already talked about it. এখন আমরা যা যা হচ্ছে, literally, it looks like it's almost prophetic, that everything he said, everything that would happen is happening. But that also does not mean that we just stay in that fear, that we stay in that that shock system, and then it's like, what do we do? I think we need to start coming out of that shock, and we need to come together and see it as a unity in order to go forward. So our research, as much as it is it about pinpointing certain issues, but is also about looking how to go forward. So as we all know, that social behavior, একটা জিনিস, and I think Zaman sir said it very well, that আমরা যেটা usually মনে করি যে health কথাটা শুনলে সাথে সাথে একটা medical জিনিসটা আমাদের মাথার মধ্যে আসে. To be honest, we all have microbes. আমাদের সবার মানে বডিতে কিন্তু there are like millions of microbes, and anything can be a germ, anything can be viral, anything can be bad. এটা কিন্তু that goes without saying. That's just very basic, it's not even biology, it's basic science. But the thing is, it's our health behavior, it's our personal social behavior that leads to the spreading of something. তা আমরা এই social behaviorটা যদি আমরা না দেখি, if we don't focus on that, it doesn't matter how strong our medical system is, it is never going to make that biggest impact. It's about the fact that we live together, we socialize together. That has more day-to-day implications than going to a doctor. So the thing is that I think that our study is about looking at not just about our social behavior, where the problems, but rather how can we improve the social behavior so that we can actually address the issues that are at hand right now. So অনেক ধরনের ইস্যু আছে, সেটা আমি আগে থেকে বলে দিচ্ছি, বাট আমাদের এই দুটো রিসার্চের মূলত জিনিস ছিল যে একটা হচ্ছে কি আমরা বিশালভাবে এই যে fear and stigma-টা আমরা দেখছি, because this is actually causing a lot of practical problems. So it's about how do we improve that in order to get over this hump and have practical solutions. আরেকটা যেটা আমরা দেখছি, there are gendered experiences. And I will talk more about the gendered experiences, and again, why this is so important to talk about the gendered experiences to move forward in the future. আমি এতটুকুই মানে in terms of a setup, আমি এটা এখানে আমি এখন আপাতত আমি এখানে আমি থামবো. I would like to actually hand it over to my colleague Nahela, who will be talking about ধন্যবাদ শাহানা সিদ্দিকী, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা নাহেলা নওশিনকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ শাহানা আপু, থ্যাংক ইউ মাজহার ভাই। আমাকে কি সবাই শুনতে পাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি। Okay, great. Okay, hi everyone. Thank you for joining our webinar. Amar naam hoche Nahela Nowshin. I'm currently working as a research associate at BRAC James P. Grant School of Public Health. So ami muloto the first rapid research study jeta on stigma, shame, and COVID-19, jeta ke amra tentatively have titled Stigma, Shame, and COVID-19. Oitar findings gulo niye I would like to talk about a bit more about that. So studyটা for Shahana আপু যেটা বললো যে দুইটা study actually we wanted to look at the social dimensions of COVID-19 in Bangladesh, and looking at the social dimensions is very important because of multiple reasons, one of which is it can shape our social behaviors. So আমরা যেমন stigma studyটাতে যে first rapid research study, we primarily used 3 data collection tools. So একটা হচ্ছে যে
we did an online rapid survey. So far ওটা এখনো চলছে, but as of April 29th we have 170 responses. আরেকটা এটা হচ্ছে যে rapid surveyটা mainly we wanted to know about people's perceptions and even to a certain extent their knowledge about COVID-19. The second part is we did a content analysis of news articles, both Bangla and English news articles. দুইটারই content analysis আমরা করেছি. So definitely it's a fast developing situation. Everyday নতুন নতুন news বের হচ্ছে, everyday অনেক a ton of articles are coming out. So আমরা এটাকে আরো narrow down করার জন্য, focused করার জন্য we focused on a few categories that we thought shaped the narrative and shaped the fear and stigma largely around COVID-19. So যেমন যখন ইটালি থেকে ফেরত আসা শুরু করলো মানুষ, তখন ওটা একটা pivotal moment ছিল আমাদের news mediaতে, and even and it was a pivotal moment in shaping the narrative যে migrant returnees আসছে, যেটা শাহাদুজ জামান স্যার বললেন যে they are the almost the carriers of the disease. এরকম 7টা categories এ আমরা এটা ভাগ করেছি. And the third part is case studies. So I'm going to go to the findings of our online survey. আমাদের actually findings আরো অনেক আছে, but এখানে আমরা ছোট করে কয়েকটা main findings দেখাচ্ছি. So through our online survey, যেখানে we have our sample size is 170 as of April 29th, আমরা এখানে দেখছি যে একটা huge perception bias আছে against men, and especially men living in urban areas. So আমি দুইটা আলাদা করে বলি. So আমাদের একটা question ছিল যে আপনি যখন COVID-19 positive patient বলতে what kind of an image do you get? What's your first thought in your mind? What's your perception of a disease, COVID-19 carrying body? So আমাদেরকে overwhelming amount of people said men. So আপনারা যদি একটু pie chartটা দেখেন, you'll see that 32.4% বলেছে যে elderly man, বয়স্ক পুরুষ. Middle aged man বলেছে, এখানে নাম্বারটা আসলে দেখা যাচ্ছে না, but this is also around 30 something percent, around 31%. আর adult man বলেছে 27.7%. So overall, overwhelmingly there's a bias against men. COVID-19 positive বলতে আমি একটা মহিলার ব্যাপারে চিন্তা করি, I feel like it's a middle aged woman, এরকম খুবই কম, maybe 2-3-4 জন বলেছে maximum. Overwhelmingly they see men as the carriers of that disease. In terms of urban areas, এখানে দুইটা গ্রাফ দুইটা পাই চার্টই আমরা প্রেজেন্ট করেছি. ডান দিকে যেটা ব্লু পাই চার্ট, ওখানে ইংলিশ আর অনলাইন সার্ভে দুইটাই আলাদা করে দেখাচ্ছি এই কারণে, জাস্ট টু শো যে ওভারওয়েল আরবান এরিয়ার এগেইনস্ট এর বায়াসটা যে কত হেভি. দুইটা ইংলিশ অনলাইন সার্ভেতেও অলমোস্ট 95% বলেছে যে COVID-19 পজিটিভ পেশেন্টস বলতে আমার মনে হয় যে ওরা আরবান এরিয়াতে থাকে. Same for Bangla online survey results, so almost 95%. So there's a huge bias against men and especially urban dwellers. Next slide, please. Okay. So আমাদের আরেকটা ছিল যে আমাদের আরেকটা পয়েন্ট অফ ইনকোয়ারি ছিল যে what do you think is who do you think these people are, ওরা অ্যাকচুয়ালি কি করে, ওদের অকুপেশন কি, যারা COVID-19 পজিটিভ পেশেন্ট, what's your perception? তো এখানেও আমরা দেখছি যে মাইগ্রেন্ট রিটার্নিজ যারা, বিদেশ ফেরত যারা, ওদের এগেইনস্ট একটা হিউজ বায়াস কাজ করছে. অলমোস্ট 30% বিলিভ দ্যাট it's migrant returnees. Professional job holders, that's very interesting. যে professional job holders bolte bankers and other people jara whose mobilities are high, almost essential job sector jara jader lockdown er poreo they have to go to work, ওদের এগেইনস্ট একটা বায়াস আছে, বাট মেজর বায়াসটা হচ্ছে মাইগ্রেন্ট রিটার্নিজ দেখে নিয়ে. অন দি আদার হ্যান্ড যেমন ডে লেবারার্স, রিক্সা পুলার্স, আরএমজি ওয়ার্কার্স, ডক্টরস এন্ড নার্সেস ইজ অলমোস্ট সিমিলার, কাছাকাছি, কিন্তু মাইগ্রেন্ট রিটার্নির এগেইনস্ট এই বায়াসটা বেশি. অ্যান্ড অলসো অলমোস্ট হাফ অফ আওয়ার রেসপন্ডেন্টস think যে COVID-19 পজিটিভ পেশেন্টস বিলং টু low income groups. So Shahana, next slide please. Okay, acha arekta interesting jinish jeta I would like to point out je amra this was not a closed question je apni infectious disease bolte ki bujhen. So okhaneo they were allowed to type or they were allowed to write whatever they think je infectious disease bolte ki bujhe. So most of our respondents in English and Bangla surveys
বাংলার সার্ভেতে যেমন বলেছে যে ছোঁয়াচে রোগ, যেটা একজন থেকে আরেকজনের কাছে ছড়ায়, অথবা যে একজন অসুস্থ ব্যক্তি তার থেকে আরেকজনের কাছে ছড়ায়, হ্যাঁ, ছড়ানো। And in English as well, most of the responses were যে person to person transmission, একজনের থেকে আরেকজনের কাছে যায়। And then so the অনেকের আবার just contagious wordটা ইউজ করেছে। অনেকেরা এটাও বলেছে যে ছোঁয়াচে রোগ ইন বাংলা, আর অনেকেরা বলেছে যে মানে একজনের থেকে আরেকজনের কাছে যায়। The underlying theme being যে they think it's contagious. Infectious means is contagious. আচ্ছা, so যেমন infectious disease and contagiousness of a disease, definitely there is a huge overlap, but they are not interchangeable. But even আমাদের এখানে অনেক যারা even experts and অনেকেরা আছে, even ওরা অনেক সময় interchangeably use করে because of the huge overlap. But the thing is they're not the same. So এখানে একটা limited knowledge about infectious disease itself is there is a huge gap in the knowledge. But infectious disease, primarily it means the entry of a pathogen, for example, a microbe, a virus into the host. That is what infectious primarily is. Not all infectious diseases are contagious, but all contagious diseases are infectious. So এই differences গুলা actually general public এর অনেকেরা এটা জানে না। So এখানে একটা limited knowledge about infectious diseases, how they work, এই জিনিসটা না জানাতে এখান থেকে স্টিগমাটা অনেকটা এখান থেকেও আসছে। নেক্সট স্লাইড। আমাদের অনলাইন ফাইন্ডিংস থেকে আমরা এটাও পেয়েছি যে যেমন আমরা দেখছি যে এখানে অনেক রেসিডেন্সেস যেখানে কোভিড-19 পজিটিভ পেশেন্টস পাওয়া গিয়েছে, ওখানে পুলিশ রেসিডেন্সটা লকডাউন করে দিয়েছে। সো আমরা এটা জিজ্ঞেস করছি যে ওদের অ্যাকচুয়ালি ওপিনিয়নটা কি। সো 43.5% দে বিলিভ যে এটা অ্যাকচুয়ালি সাফিসিয়েন্ট একটা মেজার না, যে একটা বিল্ডিং জাস্ট কর্ডন অফ করে দিলেই এটা যে ছড়াবে না এটার কোনো গ্যারান্টি নেই। they believe that the entire locality should be locked down. So it kind of goes to show যে ওদের যে এই ভয়টা যে এটা যে কতটুকু ছড়াতে পারে, it kind of indicates যে they think যে এটা এমন একটা জিনিস যেটা এটা পুরো লোকালিটিতে ছড়িয়ে যেতে পারে, যে একটা বিল্ডিং জাস্ট একটা বিল্ডিং লকডাউন করলে it's not going to be enough. So এখান থেকে তাদের যে ফিয়ার এন্ড অ্যাংজাইটি গুলো এখানে রিফ্লেক্ট হচ্ছে। তারপরে আমরা আরো ডিরেক্টলি আমরা ওদেরকে একটা 5-point স্কেল দিয়েছিলাম যে how anxious do you feel বা how scared do you feel যে when you hear about a positive patients, and আমাদের 67% বলেছে যে ওরা they're very scared যে they believe that COVID-19 positive patients ভাইরাসটা স্প্রেড করবে, there is a huge amount of fear and anxiety. আচ্ছা, আরেকটা হচ্ছে যে source of information which is related to their fear and stigma as well, is that a majority of them ওরা ওদের news information definitely online, যারা English survey fill out করেছে যে ওরা English online news outlets থেকে পায়, অনেকেরা বাংলা news outlet থেকে পায়, but even then Facebook is a huge source of information for both of them. So Facebook, for example, Facebook groups or Facebook people who are on posting status updates or news, Facebook as a social media platform is a huge source. It's a big source of information. TV is also a big source of information. 60% or TV থেকে COVID-19 related information পায়, or almost 30% they get it from their social network, for example, family and friends. Sorry. Wow. There you go. Sorry. Okay. Thank you. No worries. আচ্ছা, সো আমরা আরেকটা খুবই ইন্টারেস্টিং জিনিস, যেটা যে 7টা ক্যাটাগরি আমরা যেটা ভাগ করে, which we thought largely shaped the stigma and fear around the national discourse, so to say, around COVID-19. আমাদের এখানে 7টা ক্যাটাগরি ছিল। একটা যেমন ছিল migrant returnees যখন আসা শুরু করলো, we picked 7 pivotal moments in the media that we thought were very important, that garnered a lot of attention. একটা যেমন ছিল যে মাইগ্রেন্ট রিটার্নিজ, আরেকটা যেমন ছিল যে যখন লকডাউনটা অ্যানাউন্সমেন্ট করা হলো, আরেকটা যেমন ছিল যে FDSR যখন ডক্টর তুষার ওই প্রেস কনফারেন্সটা উনি হোল্ড করলেন, যেখানে দে পুট ফরওয়ার্ড দ্য অ্যাংজাইটিস অফ দি ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার্স অ্যাবাউট দ্য ল্যাক অফ PPE। এরকম কয়েকটা আমরা ক্যাটাগরি ধরে বোথ ইংলিশ এন্ড বাংলা নিউজ আর্টিকেলস আমরা এটা ম্যানুয়ালি কোড করেছি। আমরা এটাকে
and then we and analyze it thematically. So আমরা এখান থেকে পাওয়া যাচ্ছে যে এখানে অনেক ওভার ইউজ অফ ফিয়ার ট্রিগারিং টার্মস আছে, যেমন বাংলা আর্টিকেল গুলাতে যেমন বলা হচ্ছে যে টাইটেলই দেখা যাচ্ছে যে COVID-19 স্কেয়ার, হ্যাঁ ওইটা হচ্ছে টাইটেল এন্ড দেন ইটস another title and then is the article. তারপরে যেমন ফাস্ট স্প্রেডিং করোনা ভাইরাস বলা হচ্ছে, তারপরে যেমন বলা হচ্ছে যে ডেডলি বলা হচ্ছে, হ্যাঁ অনেক ইয়েতে বাংলাতে বলছে মহামারী বলা হচ্ছে, আর অনেক রকমের যেমন আমি অন্য পয়েন্ট বাংলা রিপোর্টের অন্য পয়েন্টটা এটা পরে বলছি। সো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাংলার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স, লিঙ্গুইস্টিক্স ডিফারেন্সেস গুলো, যেমন বাংলা ওয়ার্ড যেমন মহামারী, হ্যাঁ মানে বাংলা ওয়ার্ডস গুলো ইজ ভেরি ড্রামাটিক, যেমন মহামারী ইফ ইউ ট্রান্সলেট ইট ডাজন্ট লিটারালি ট্রান্সলেট টু a disease that is fast spreading, মানে ইংলিশে যেমন প্যান্ডেমিক আপনারা যদি ভাগ করে এটাকে দেখেন তাহলে ইটস a very literal translation. So এখানে হচ্ছে কি যে বাংলা ওয়ার্ডস গুলো are very dramatic, which kind of subconsciously kind of the usage of these words is kind of helps fuel that stigma and fear as well. Acha, so under there are lots of there are also a lot of overlap between আমাদের content analysis এর finding আর আমাদের online এর finding যেগুলো আমি একটু আগে present করলাম. So for example content analysis এ এটাও দেখা গেছে যে একটা under reporting আছে যে how actually the virus works. I don't know how many of you actually saw a video in in Bangladesh national media that how does the virus actually work. We are seeing a lot of campaigns, a lot of television TV te television and news channels এর সব জায়গায় যে হাত ধোন, হ্যাঁ wash your hands, কাশি বা হাঁচি দেওয়ার সময় আপনার এলবো দিয়ে কভার করেন, but how many of you actually saw যে ভাইরাসটা coronavirus, the science behind the virus, how does it work? For example, what is যেটাকে আর নট বলে যে contagiousness of the disease, যে how fast it multiplies, হ্যাঁ যে এই জিনিসটা for example how does it compare with the flu, হ্যাঁ তারপরে যেমন করোনা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ডটা, মানে এটা why is it so why are we worrying about যে অনেকেরা যারা asymptotic যাদের সিমটমস নেই ওরা কেন ছড়াবে, মানে এখানে যেমন ইনকিউবেশন পিরিয়ডটা যেমন জানাটা খুব জরুরি। সো এসব যে সায়েন্টিফিক যে knowledge আছে, হ্যাঁ there is little to no information about how the virus actually works in the media. So that also the lack of knowledge, the limited knowledge creates a space for speculation and creates a space for stigma. আচ্ছা তারপরে হচ্ছে যে ডক্টরসরাও এখানে যেটা শাহানা আপু পরে ওনার কেস স্টাডিতে পেয়েছে যে যেমন ডক্টরসরা they expressed they're very other anxiety and fears, rightly so, because of the lack of PPE. So ekhane they're actually they're এই ইয়েগুলা মানে এখানে অনেকগুলো নিউজ আর্টিকেল আসছে যে যেমন অনেক ডক্টরসরা they're refusing to provide treatment to people. তারপরে যেমন এই মাইগ্রেন্ট রিটার্নিজ, হ্যাঁ তারপরে এই যে কর্ডনিং অফ রেসিডেন্সেস যেখানে ইয়ে থাকে যে এইসব ইভেন্টস গুলো অনেক সেন্সেশনালাইজ হচ্ছে, এগুলো অনেক ফর এক্সাম্পল এগুলো অনেক তাড়াতাড়ি ছড়াচ্ছে, হ্যাঁ মানে এই because these are seen as the sources of the virus, যে এখান থেকে যে এই জিনিসটা ছড়াতে পারে এটার জন্য এইগুলো শেয়ারও হচ্ছে বেশি করে, and there is also fear and stigma are also spreading because of these news pieces as well. So আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই ডিজিজড বডি যেটা মানে আমাদের অনলাইন ফাইন্ডিং থেকে যারা আমরা দেখতেছি যে ডিজিজ বডি বলতে কি যে বলছে যে একটা লোক যে আরবান এরিয়াতে থাকে, যে he could be an elderly man, he could be a middle-aged man. At the same time, we are seeing this disease body being associated with migrant returnees, with RMG workers. যখন first phase of lockdown was almost over, এপ্রিলের 4 বা 5 তারিখে যখন গার্মেন্ট ওয়ার্কার were coming back, তখন আমরা দেখেছি যে this fear and stigma, this যে আমরা we thought যে এখন গার্মেন্ট ওয়ার্কার ফেরত আসবে, they're going to bring the disease along with them, হ্যাঁ সো এসব যেমন these images of the disease body যে, but এখানে at the same time এখানে যেমন বনানী গুলশান যেমন অনেক ইয়ে এলাকায় যেমন দেখা যাচ্ছে যে there are people saying that, there are people who are violating the lockdown, they're going out, but how many of you actually see the image of a banker, by image of a professional violating the lockdown and being associated with carrying the disease? আমরা মেইনলি দেখছি যে মাইগ্রেন্ট ওয়ার্কার, গার্মেন্ট ওয়ার্কার, স্লাম ডুয়েলার, যে মানে এই ভয় আমাদের ভয়টা is surrounding these places. আর এই আনটাচেবিলিটি বিষয়টাও যে আসছে যে অ্যাকচুয়ালি
মানে ডেফিনেটলি যে ওদেরকে টাচ করা যাবে না, যে ওদেরকে যে মানে we have to keep them at a distance. This is also মানে while it there are obviously মানে good reason for isolation, but at the same time these are creating a fear and stigma. So আমাদের researcher point যে এটা না যে isolation এ রাখা উচিত না, but it's not that, it's that there are good and both sides of everything. তো ওইটাই হচ্ছে এটা। যেমন আর আনটাচেবিলিটি নিয়ে আমি আরেকটা জিনিস বলতে চাই যে রিসেন্টলি একটা নিউজ পিস সেলফ স্টিগমাটাইজিং পারসেপশন, যে অনেক স্টিগমা যে অনেকের পিপল আর ইন্টারনালাইজিং ইট and they're discriminating against other, but they're also internalizing it and stigmatizing themselves. So for example একটা 2-3 দিন আগে just একটা রিপোর্ট আসছে যে একটা পুলিশ অফিসার he committed suicide because he was suspected of to be a COVID-19 patient and his family started avoiding him. So is এই আইসোলেশনটা, this ostracization by society, হ্যাঁ, যে এটা সে সহ্য না করতে পেরে he committed suicide, and then he was it was reportedly he wasn't even positive, he was he was negative. That test results negative আসে। So এখানে actually a stigmata is creating ostracization and not so there's a thin line between isolation and ostracization by society. So ওটা হচ্ছে আমাদের নিউজ অ্যানালিসিস এর কয়েকটা ফাইন্ডিংস। আর আমাদের কেস স্টাডি থেকে ওটা দেখা গেছে যে as I said যে the medical community they're refusing to provide any form of medical services because of the lack of PPE, because they're very scared যে অনেক হাসপাতালে যে পেশেন্টস আছে ওখানে তো কোনো জানার কোনো উপায় নেই যে actually are they coronavirus positive or not. So there is an anxiety there. দুঃখিত, আপনাকে আর 3 মিনিটের মধ্যে যদি আপনি একটু র‍্যাপ করতে পারেন। হ্যাঁ, আমার 3 মিনিটের বেশি লাগবে না। তারপরে হচ্ছে যে যেমন Shahana especially she did the case, she spoke to some family, some people যারা COVID-19 positive patients, and what are other experiences কি directly. So ওখানে দেখা যাচ্ছে যে ওদের কমিউনিটিতে যে যেমন ওরা যে টাকাটা ধরছে, মানে ওরা যে the bank notes that they're touching, ওই টাকাটাও ধরেন দোকানওয়ালা মানে নিতে চাচ্ছে না। সো এখানে the first point যেমন মেডিকেল কমিউনিটি তো মেডিকেল সার্ভিস দিতে পারছে না, and secondly ওখানে টাকা মানে খাওয়াও কিনতে পারছে না। So they're being মানে ওদের health care access is not just being limited, but also their daily essentials such as food and মানে grocery shopping এসবও তার মানে they're having to face you know they're being cut off from that. So ওখানে তাদের যেমন অনেক they're having to rely on a lot of যেমন ওদের family support, যেমন দেখা যাচ্ছে যে কারো তার বাবা মেবি তাকে তার বাসার খাওয়া কিনে দিচ্ছে। সো এখানে যেমন যে ওই সাপোর্ট নেটওয়ার্কটা খুবই জরুরি। এন্ড আমার সাইড থেকে আমি জাস্ট লাস্টলি এটা বলবো যে মানে আমাদের one of the main messages is that মানে আমাদের মেসেজিংটা যে মানে it's very simplistic, it's very মানে prevention oriented, but it's not necessarily যে মানে এই ভাইরাসের যে সায়েন্টিফিক নলেজটা যে how the virus works, মানে এটা reproduction rate কি করোনা ভাইরাসের, incubation period, what does it mean, why is it important, why is the incubation period important, because incubation period এত লম্বা হলে যেখানে অনেক পেশেন্টস থাকতে পারে যারা symptomatic না but they can still spread the virus, that's why it's dangerous। মানে এসব যে মানে in more accessible language এরকম আরো মানে video campaigns আরো ইয়ে করা উচিত, so that we can, this is information that should be spread and that মানে that people need access to, so that they're not overwhelmed by the infodemic and so that they actually have an idea about how this virus functions, and so that that will help to a large extent control the fear and stigma narratives surrounding COVID-19. Thank you so much. Thank you. অনেক ধন্যবাদ নাহেলা নওশিন। শাহানা সিদ্দিকী, আপনি কি 1 মিনিটে আবার র‍্যাপ করতে চান? না, কারণ আমার কিন্তু একটা প্রপার পুরো রিসার্চ আছে, এটা কিন্তু we had talked about this. So basically now I'm actually going to present about the gender aspect of this is the second research, and this is of course connected somewhat with the stigma one, কিন্তু এটা this is much more gender nuance, especially because এই টাইমে কারণ এমনিতেই দেখা যায় যে নর্মাল টাইমে আমরা যারা নাকি সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করে থাকি, এটা এমনিতেই মানে it's a highly stigmatized and a very sector whereby a lot of shaming happens, as it is women and transgender community,
vulnerable communities, children are, as it is, they're very vulnerable, and health sector hook or health responsiveness hook or other sort of, financial and socioeconomic support hook, these are already very much, it's questionable even during peacetime. সেখানে আমরা যেহেতু এখন crisis mode আছি, especially with women and everybody being pushed back into the homes, a lockdown, in fact, this has had a huge impact. So I think this is, in fact, a very critical point to talk about in terms of, because it's not just about এখনকারের কথা, কারণ this will have a massive generational impact. কারণ অনেক সময় আমরা যেটা দেখি যে আমরা কিন্তু মেয়েদের স্বাস্থ্য নিয়ে যখন কথা বলি, তখন নারী স্বাস্থ্য নিয়ে যখন আমরা কথা বলি, আমরা শুধু ম্যাটারনিটি কেয়ার নিয়ে ওখানে কিন্তু আমরা আটকে যাই। কিন্তু আমরা যারা নাকি সেক্সুয়াল অ্যাসল্ট নিয়ে কাজ করি, যারা নাকি ভায়োলেন্স নিয়ে কাজ করি, আমরা দেখি যে how the generational effects happen and therefore the impacts in the long run in terms of both health and society. So I'm going to quickly start with, this is perhaps one of my favorite quotes right now, Jay. When Pandora was given her box and, when she opened it, all sorts of disease, war, everything that was horrible had come out. And we are right now in the middle of Pandora's box, whereby it is all sorts of, it's a disease that is very much unknown. It is a situation that we have never, faced this ever in our lives. There are so many people who are watching this right now, who have been at the forefront of dealing with so many different kinds of outbreaks. Even for them, even with all of their expertise, this is a new reality. So a new reality মধ্যে দিয়ে, especially when it comes to women and vulnerable groups, how are they actually handling it, and what is going to be the overall impact, and what do we do now? So of course, methodology wise, it's a little bit, even I'll be very honest that methodology wise, আমরা এখন সবাই we are all suffering because given the fact of social distancing, given the fact that, trying to get a hold of people, especially the questions that I ask about, like, access to contraceptives, access to MR services, these are things that emniteo mera on, it takes a lot for them to actually, feel, women and young girls especially, to feel comfortable to talk about it. Shekhane, when they're having to be on a phone or they're having to chat with me, and যেখানে নাকি বাসায় সবাই আছে, it becomes very difficult. So the thing is, এটা আগে থেকে আমি বলে রাখছি, this is not in any way to undermine the research that is happening throughout, but I think that we are also learning at this point as researchers how to sort of better adapt to, methods in terms of doing the research. So this has also been a very big learning process for most of us. So of course, given there are certain limitations that অনেক ধরনের আমার যে interviews যেগুলো আমি করতে পেরেছি, it's still an ongoing research that has been primarily urban area. And what has been interesting is that a number of women in the Bangladesh diaspora has also reached out. So that's also something that I'll talk about. So আমি খুব তাড়াতাড়ি কেস স্টাডিটা আমি বলছি এই কারণে এখানে অনেকগুলো নিউয়ান্সেস কাজ করছে। সো আমি অ্যাকচুয়ালি যে ডাক্তার যার সাথে আমার কথা হয়েছে, we go back and she's given me the permission to use her name, and that's why it's there. So basically, she herself was a COVID-19 positive patient. Mashallah, she has been tested negative after the post test, but she has suffered quite a bit. But then, unfortunately, she lost her father-in-law, who had all the symptoms of COVID-19, but he was never tested. It's because of the fact that she, as a doctor, she was able to sort of push wherever the pushes were needed in order to get the testing done. That's another story in and of itself. And তারপরে অনেক কষ্ট করে ওনাদের ফ্যামিলি, that ওরা সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকেন ওল্ড ঢাকাতে, ওখানে they were all tested, and ওখান থেকে দেখা গেছে যে 2 out of 10 were tested positive. So and then এখন ও literally বাসা থেকে বসে she is now handling a lot of যে পাড়া প্রতিবেশীর জন্য সে অনেক ধরনের COVID-19 related information দেওয়া, a lot of misunderstandings, এগুলোকে dispel করা। ও লিটারালি একটা COVID-19 সেন্টার করে ফেলেছে ও নিজের ঘর থেকে বসে, একটা আইসোলেশন রুমের থেকে। So it says a lot about the fact that একদিকে she herself as a doctor faced a lot of stigma. She faced a lot of stigma getting medical help. She talks about that. And at the same time, she's also providing help. So you see, I think it's very important not to, আমাদের একটা যেটা হয়েছে এই যে এতগুলো আলাপে এবং এত ধরনের কনভারসেশনে আমরা কিন্তু একজন আরেকজন খুব ব্লেম গেমটা আমরা খেলি। And the thing is, এই ব্লেম গেমটাতে এখন অ্যাকচুয়ালি খেলে কোনো লাভ নেই আসলে। It's a lose-lose situation. So
So the reason why I talk about Dr. Kaniz is because it's such an amazing story about she herself as a medical doctor. She has, faced a lot of, a lot of stigma, but at the same time, she herself has now improved out of it, and now she's providing support. So I think that there are two sides of all the stories, and we need to now focus on what is positive. So as a woman, and she has 2 children, and she's actually trying to like provide, be a mother to them from isolation. And her husband really came forward to help her to be the parent. And I think these are also very important gendered nuanced stories, whereby we also see that a lot of men have actually come forward to be supportive of their partners, to be there for their partners, to be there for their families. So I think that these are also really great stories that কারণ আমাদের যেটা হয় বাংলাদেশে, and I'll talk about very openly about the domestic violence issues and everything. I'm not going to take away from it, but I think we need to also change a lot of these sort of ideas that we have যে পুরুষ মানে হচ্ছে গিয়ে যে they will inflict harm upon someone, and I think that we need to also আমরা খুবই দুঃখিত, আপনি কি 3 মিনিটের মধ্যে একটু র‍্যাপ করতে হবে? I'm going to try, Karen. This is actually very important research. So the thing is, so আমরা যেটা দেখতে পারি আপনাদেরকে 10 মিনিট বেশি দেওয়া হয়েছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে। So basically, gender, class, and household is this comes up in a really big way. যেটা আমরা দেখছি যে with especially women who are of যেটাকে আমরা বলি white collar jobs. So those of us who have the ability to work from home. A lot of these women are now facing the problem of overburden of work. Overburden of work সব জায়গায় হচ্ছে, কিন্তু it's interesting to see that how women who have come into a particular point in their careers, they're now facing a lot of social dilemmas, because we একটা social একটা ওটা থেকেই যাচ্ছে যে হয় না, বাসার ভিতরে যেহেতু আছি তাহলে মনে হচ্ছে কি রান্না বান্না করা, তারপরে এই বাচ্চাদেরকে দেখে রাখা, home schooling has become a very big issue especially for a lot of women. So it's interesting to see that how even for women who have quote unquote received who are in a place of empowerment, under these lockdowns, they've gone back to a lot of traditional gendered norms. But the thing is, at the same time, we see that a lot of these women, even from their place of going back into the gendered spaces, that they are now they're doing a lot of creative work in terms of raising money, in terms of being supportive to one another, and so forth. But then, of course, a massive issue is that of the other side of the gendered class conversation, which is the domestic workers, the informal sector workers, the RMG sector workers. They have been affected in a massive manner in terms of losing their livelihoods in being exposed to the virus, and therefore not having any sort of access to medical care or social support. And I think that this is something that we definitely need to look at, কারণ একটা যে জিনিস আমি বলবো, এই যে পুরো যে গার্মেন্ট সেক্টরে যে পুরো the madness and mayhem that has happened, again, media covered only that of ওনারা ফেরত আসছেন, কিন্তু তারপরে কি হয়েছে, ওনারা actually how many of them have actually been tested, ওনাদেরকে কিভাবে করে প্রোটোকল গুলো কিভাবে করে মেইনটেইন করা হচ্ছে, ওনাদেরকে সাপোর্ট কিভাবে দেওয়া হচ্ছে, এই যে এতগুলো মহিলারা যে ওনারা যে হেঁটে হেঁটে এসেছেন, কেউ কি জিজ্ঞেস করেছে ওনাদের কষ্টর ব্যাপারটা, ওনারা মানে how are they, we are only talking about livelihoods, but we're not talking about the day-to-day living. And I think these are very important questions to ask. And in terms of sexual health, reproduction accesses, যেটা দেখা যাচ্ছে, again, it's a very classed issue. যাদের কাছে টাকা আছে, they're being able to afford sanitary products, contraceptives, so forth. And those who do not have the money, they're not being able to do so. So for example, UNFP actually globally বলেছে, along with Mary Stopes, that we are going to have an unprecedented number of almost millions of unwanted children. And this is a massive generational issue. And we really need to talk about this in a very critical manner. And these are things that practically আমরা এখনই করতে পারি। Community level-এর যে workers-দেরকে পাঠানো with the gears, with the PPE, to make sure that these kind of critical services are still going on. And of course, আমরা যেটা দেখতে পাচ্ছি, for example, দাউলতদিয়ার মতন জায়গায়, you have sex workers, you have transgendered communities, যাদের নাকি কোনো ধরনের support ওরা পাচ্ছে না, and that has become a massive humanitarian crisis in of itself.
Women are living with their abusers. This is a reality in peacetime. This is a reality in this crisis time. And the unfortunate part হচ্ছে গিয়ে যে আগে যেরকম at least mobility জন্য আমরা we could go out, আমরা one stop crisis center হোক, police station হোক, কিছু না কিছু ধরনের সার্ভিস আমরা পেতাম। কিন্তু এখন যেটা হয়েছে সেটার সেই mobility নাই বলে we're basically women are trapped. So in this trapped situation, I think that we really need to, and আমি দুইটা খুব ভালো রিসার্চের কথা বলবো। একটা হচ্ছে গিয়ে যে BRAC এর একটা ইন্টারনাল রিসার্চ হয়েছে, সেটা that gives us quite a bit of insight. আরেকটা হচ্ছে গিয়ে মানুষের জন্য ফাউন্ডেশন actually did a very good research, over 4,000 respondents, and I think that these really show us the clear, the situation that's happening in terms of domestic violence. And I think that এখন এই our research না করে the massive NGO sector that we are part of, I think we can actually mobilize a lot more of frontline workers and social workers to go out and act. Ar kichu na, just knock on doors and be like, apnara ki bhalo achen kina, because it's about dispelling tension. Siddiqui, আমরা খুবই দুঃখিত, আসলে আমরা আর সময় আর দিতে পারছি না। আপনি যদি দয়া করে শেষ করুন। Yeah, I mean, this is literally my last slide. So basically going back to some of the things that Nahela was saying, and as well as the gendered issue, is that I think that what we really need to focus on media, আমরা অনেক সময় awareness building বলি, কিন্তু আসলে আমাদের messaging কিন্তু is all over the place. And I think that it's really important time that we talk about what is this virus. Is enough information. এই যে আমরা কিছু জানি না, এটা কিন্তু this is not right. There's enough information, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা বাংলাতে কিন্তু এগুলো ট্রান্সলেট করি না, এবং খুব সুপারফিশিয়াল লেভেলে কিন্তু আমরা এসব একটা কমিউনিকেশন মেসেজ গুলো করি, which doesn't really make any difference in anybody's lives. So I think that all of these research actually pinpoints that exactly what we can do in terms of messaging. আরেকটা হচ্ছে গিয়ে যে the community of medical workers এই পয়েন্টে এরকম ভাবে ওনাদেরকে বকা দিয়ে, হ্যাঁ কেন আপনারা কি জানি সার্ভিস দিচ্ছেন না, ডাক্তাররা খারাপ, ডাক্তাররা এটা, এইভাবে করে এই ব্লেম গেমটা না করে, it is so important that all of us actually come together and we start having proper dialogues, and we really need to stop doing the blame game, and এখনো সময় আছে for us to go forward. আরো কিছু আমার প্র্যাকটিক্যাল কি জানি ইনফরমেশন আছে, I'm more than happy to give them to everybody. Last আমি যেটা বলবো যে the very last thing that I will say, that Pandoraর বক্সে একদম শেষে দেখা যায় when all the bad things came out, একটা জিনিস কিন্তু তখনও চুপচাপ ভাবেও কিন্তু ছিল, and ওই ছোট্ট জিনিসটার নাম ছিল hope. So we still have hope, and I think that's what I'll leave this presentation. অনেক ধন্যবাদ শাহানা সিদ্দিকী, আপনি একটা আশার কথা শুনে শেষ করেছেন। আপনাদেরকে দুজনকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের সময় আসলে শেষ, কিন্তু আমরা তাও কিছু প্রশ্ন আমরা নিতে চাই। আমাদের ফারহানা হাফিজ একটা প্রশ্ন অনেক আগেই করে রেখেছেন যে জেন্ডার্ড ইম্প্যাক্টটা কিরকম হয়, স্টিগমার জেন্ডার্ড ইম্প্যাক্ট, এবং যে বার্ডেন গুলি হচ্ছে ফর আনপেড কেয়ার এন্ড ডোমেস্টিক ওয়ার্ক, এবং এই যে লস অফ ইনকাম হচ্ছে, সেই ব্যাপারে আপনারা কিছু বলতে চান কিনা? হ্যাঁ, exactly. So আমরা এটা thank you so much for that question. So যেটা নাকি আমি একটু আগে বললাম যে definitely there's a massive class difference in terms of the gendered experience as well. So যারা নাকি informal sector যারা কাজ করছেন, তারপরে তো 1 million, for example, so 1 million RMG sector workers have already been laid off. এটা কিন্তু, and আমরা যদি 80% যদি বলে থাকি women are in the entire sector are women, so তাহলে you can just understand that there কত a very large number of that 1 million are actually women as well. So the thing is যে মেয়েদের, we really need to beef up our initiatives when it comes to providing support to women, especially women headed households. And এটার জন্য again there are structures in place. It's about being creative. I've worked in the NGO sector for a very long time, so I know the kind of number of people who are already at the front line, and it's about just tweaking the training a little bit to like help them a little bit to understand that you can still provide these services by going forward, and এই ধরনের সার্ভিসগুলো কি হতে পারে সেটারও কিন্তু একটা ক্রিয়েটিভ ভাবে কিন্তু এটা অনেক কিছু আমরা কিন্তু we can actually figure it out. I know I'm being a little bit vague, but the thing is, I mean, I'm more than happy to have more practical conversations, in another time if there's more time. Thanks. Thank you.
থ্যাংক ইউ। আমাদের আরো কিছু প্রশ্ন আছে, কুইক একটু অ্যান্সার যদি দিতে পারেন। ডক্টর মুস্তাক চৌধুরী বলছেন যে ম্যান আর দ্য মেইন ভিকটিম, এবং তারা সেটা কি এটাই কারণ যে তারা একটু মোর, তাদের এক্সপোজারটা একটু বেশি, কিন্তু দেখা যাচ্ছে যে আবার গরিব জনগণ তারা আবার খুব বেশি আক্রান্ত নয়। এই ব্যাপারে আপনি কিছু বলতে চান কিনা? আমি যতটুকু, নাহলা প্লিজ জাম্প ইন, আমি যতটুকু জানি একটা হচ্ছে কি যে ফ্রম আ জেন্ডার অ্যানালিসিস ডেফিনেটলি আমরা যেটা দেখি, and the data speaks for itself that people really do think that it's the men, because men are seen to be the migrant workers, men are seen to also be the ones RMG sector যদিও আমরা বলে থাকি যে এটা হচ্ছে কি এখানে অনেক বেশি নারীদেরকে এখানে employment দেওয়া হয়, but the thing is the photos that we saw are actually men coming through, so men coming into the city. তো এইগুলোর জন্য কিন্তু অনেক ধরনের আরেকটা বড় বিষয় হচ্ছে কি যে হ্যাঁ, the reality is বাংলাদেশে যেরকম আমাদের অন্য কাজ থেকেও যেটা দেখা যাচ্ছে যে এখন যেরকম বাড়ির ছেলে, বাড়ির বাবা, বাড়ির যে কি জানি দারোয়ান, হ্যাঁ, ওনারা যেরকম যাচ্ছেন ওই গ্রোসারির কাজটা করতে, ওনারা যেরকম যাচ্ছেন বাইরে টুকিটাকি এই ওষুধটা নিয়ে আসতে, এই কাজ মানে সব ধরনের কিন্তু কাজ, যে বাইরে যাওয়ার ব্যাপারটা কিন্তু সবসময় এমনিতেও ছেলেদের দিকে ছিল, এখন আরো বেশি হয়ে গেছে। হ্যাঁ, সো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওই দিক থেকেও কিন্তু একটা মানে অলমোস্ট সাবকনসিয়াসলিও কিন্তু আমরা এটা চিন্তা করি যে আমার বাবা যেহেতু বাইরে যাচ্ছেন, তো তার মানে মোস্ট লাইকলি হি ইজ মাচ মোর এক্সপোজড দেন আমার আম্মা যিনি নাকি বাসায় আছেন। যেটা মোস্তাক চৌধুরীর আরেকটা কনসার্ন, সেটা হচ্ছে যে তাহলে পরে যে গরিব জনগণ তো বেশি বাইরে যাচ্ছে, তো তারা বেশি আবার আক্রান্ত হচ্ছে না, তারা মনে করছে এটা একটা এলিট ডিজিজ। না, এটা কি আক্রান্ত হচ্ছে না, এটা কি ইজ देयर ডেটা? মানে এটা উনি জাস্ট বলছেন যে এইটা একটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে I think that's the problem with the data, right? And I think that's a very big issue, because এখন যাদের নাকি সবচেয়ে বেশি টেস্ট করা হচ্ছে, because this has to do with testing, the tests have been more and more with doctors and frontline workers, and also people who have the means and the social capital and network to get the right. Yes. And also এখানে the testing is also being done mostly in urban areas, so এখানেও যেমন ওই টেস্টিং এর সাথে যেই মানে যেহেতু আরবান এরিয়াতে বেশি করা হচ্ছে, অনেক টেস্টিং ঢাকা নারায়ণগঞ্জে মেজরিটি অফ দ্য কেসেস পাওয়া যাচ্ছে, স্টিগমাটাও দেখা যাচ্ছে যে ওভারওয়েলমিংলি এগেইনস্ট আরবান এরিয়াস। এখন এখানে কি কোনো লিংক মানে ডাইরেক্ট লিংক আছে কিনা ওটা আমি জানি না, বাট there could be a correlation here. ধন্যবাদ। জিনিস আমি যেটা বলতে যাচ্ছিলাম, because I think we both kind of missed it earlier, in terms of the communications এবং going back to the men issue as well, this is the thing যে এই কথাটা আমি আগেও একটা জায়গায় বলেছিলাম যে বিদেশে আমরা যারা নাকি we're already in the latter stages of the lockdown, আমরা কিন্তু অলরেডি কিন্তু একটা বিশাল ভাবে কিন্তু এটা প্রচার করা হয়েছে যে don't think about কার আছে, think about আমার অলরেডি আছে, I already have COVID-19, I am an asymptomatic, আমার যদি symptoms নাও হয়ে থাকে, that means I'm still an asymptomatic carrier, তার মানে যে আমি এটা স্প্রেড করতে পারবো, আমার অলরেডি আছে। এবং অনেক ধন্যবাদ। আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন যেটা এসছে যে এই যে এইখানে আপনাদের কি ধারণা যে বাংলাদেশের মানুষরা কেন এই যে সোশ্যাল ডিস্টেন্সিংটাকে ওবে করতে চাচ্ছে না? That's a great question. In fact, Tawfiq Bhai, had a fantastic webinar gotokal, and he talked about it very nicely. Social distancing er ব্যাপারটা হচ্ছে গিয়ে যে it is not a cure, but unfortunately যেভাবে করে social distancing টা নিয়ে সবসময় কথা হয়, এবং স্পেশালি আমরা যেটা কন্টেন্ট অ্যানালিসিস করে বাংলা নিউজপেপারে যেটা আমরা দেখেছি, social distancing টাকে almost ধরা হচ্ছে some sort of a magic bullet. It's not a magic bullet. It is just to make sure that আমাদের নাম্বার অফ এক্সট্রিম কেসেস যে হাসপাতালে যেতে হবে সেটা যেন আমরা নামায় রাখতে পারি, যেটা again তৌফিক ভাই খুব সুন্দর করে, ওনার মতন এত সুন্দর করে বাংলাতে বলতে পারি না, কিন্তু উনি খুব সুন্দর করে বলেছিলেন যে এটা হচ্ছে একটা সাপ্রেশন মেথড। হ্যাঁ, তো এটাকে চাপানো, আর কিছু না, যেন কমিউনিটি ট্রান্সমিশনটা যেন না হয়। এখন দিস গোজ এগেইনস্ট অল হিউম্যান মানে কি জানি মানে হিউম্যান নেচার। হ্যাঁ, যখন নাকি লকডাউন হয়েছে, আমার প্রথম পার্সোনালি আই জাস্ট ওয়ান্টেড টু বুক আ ফ্লাইট এন্ড গো ব্যাক টু মাই মাদার।
হ্যাঁ, বাংলাদেশে আমার মা থাকেন, আমি আমার মায়ের কাছে যেতে চেয়েছি। এটা এটা ন্যাচারাল, এটাই স্বাভাবিক। তো এটা যখন অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর মাঝহার ভাই, মাত্র প্রশ্ন, হ্যাঁ, দুইটা আমি প্রশ্ন নিয়ে জাস্ট ওইটাতে একটু অ্যাড করতে চাই। নাহলা বলেন। 30 seconds জাস্ট অ্যাড করতে চাচ্ছি যে শাহানাপুর যেটা বলেছে যে ডেফিনেটলি হিউম্যান নেচার, এন্ড আমরা বাংলাদেশি অ্যাজ আ মানে আমাদের কালচার যেখানে বিয়ের দাওয়াত মানে এভরিথিং ইজ লাইক সোশ্যাল গ্যাদারিং সেন্ট্রিক। হ্যাঁ, আচ্ছা, ওইটার বাদেও আই ওয়ান্ট টু টক অ্যাবাউট যে দেয়ার ইজ মানে যেটা মানে পলিটিক্যাল লিডারশিপ বা পলিটিক্যাল উইল থেকে যেটা আসে, যেমন মানে দ্য ওয়ে দে শেপ দ্য ন্যারেটিভ। যেমন প্রথম যখন লকডাউন করলো দে কল ইট এ জেনারেল হলিডে, ওইটার পরে দেখলাম যে অনেকেরা কক্সেস বাজার চলে গেল। এন্ড মানে ইটস the way we frame things, the words we use, it's very important how we frame it. হ্যাঁ, so এখনো কিন্তু অনেক জায়গায় জেনারেল হলিডে বলা হচ্ছে। সো এখনো অনেক দেখবেন যে বাইরে people are going outside, তারপর যেমন এখন হঠাৎ করে দোকানপাট সব খুলে দেওয়া, মানে what is the message when you open মানে when you're saying all the shops are open, and it sends a message it's fine to go outside. হ্যাঁ, মানে it's a very mixed message. So I would say যে মানে social distancing যদি at the same time আমাদের ওই মেসেজ গুলো দেওয়া উচিত যে আরো stricter messaging, the right messages. অনেক ধন্যবাদ নাহলা নওশিন। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে আপনাদের এই যে গবেষণার রেসপন্ডেন্ট কারা ছিল এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কিরকম ছিল? শিক্ষকতার যোগ্যতা, হ্যাঁ, এটা ডেফিনেটলি আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিয়েছি। নাহলা ক্যান অলসো টক মোর অ্যাবাউট ইট, যে যেহেতু এটা আমি আগে থেকে আমরা বলে দিয়েছি যে এটা ডেফিনেটলি আরবান, কি জানি আরবানে সবচেয়ে বেশি হয়েছে আমাদের রিসার্চার। তার মানে হচ্ছে কি সবাই at least most of the respondents are high school and above. এবং কাজটা মূলত শহর অঞ্চলে হয়েছে। জি 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 জি, ধন্যবাদ। আপনাদের জন্য শেষ প্রশ্নটা হচ্ছে যে আমাদের দোকানপাট এবং শপিং কমপ্লেক্স ইত্যাদি খুলে যাচ্ছে, তো আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা? Oh boy. আমি বাংলাদেশের সিচুয়েশনটা আমি এখন এটা বলতে যাচ্ছি না, because I'm not personally in Bangladesh and maybe Nahela can add on to it. কিন্তু আমি যেটা বলবো, আমরা এখন যে আমি আছি আমস্টারডামে, এখানে যেরকম we have taken এটা ধাপে ধাপে ওরা ঠিক করেছে। তো এই আগামী মে মাসের 11 তারিখে ওরা প্রথমে খুলবে প্রাইমারি স্কুলগুলো, কারণ চিলড্রেন টু চিলড্রেন ট্রান্সমিশন দেখা গেছে যে প্র্যাকটিক্যালি হয় না, এবং আরেকটা হচ্ছে চিলড্রেন টু প্যারেন্টস ট্রান্সমিশনও দেখা গেছে ইটস ভেরি লো। তো ওই রিস্কটা মাথায় নিয়ে ওরা 11 তারিখে ওরা খুলে ওরা 2 সপ্তাহ দেখবে, তারপরে যদি দেখে যে দিস ইজ স্টিল বেয়ারেবল, যে ওরকম ভাবে অত বিশাল স্প্রেড হয় নাই, অনলি দেন তারপর ওরা হাই স্কুল খুলবে। হাই স্কুল খোলার পরে আবার 2 সপ্তাহ দেখবে যে ইনকিউবেশন পিরিয়ডটা, তারপরে দেখবে যে again ওটা ওরা যাচাই করে then and only then they will look into opening up universities, because by the end of the day universities are in fact a very big place where community spread happens. এবং এটা I personally believe যে young ছেলে মেয়েদেরকে 18 to 25 26, আমরা সবাই young ছিলাম, আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে I will live forever. হ্যাঁ, সো এই জন্য অনেক ধরনের রিস্কি বিহেভিয়ারে young people go into it. আমি এটা জাজমেন্ট থেকে আমি বলছি না, just a reality. তো ওদেরকে ইনফ্যাক্ট অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাকচুয়ালি নিড টু বি well educated and also made aware before they can be allowed to come back into the campuses. At least that is what is happening in the Netherlands. নাহলা, আপনি কিছু যোগ করতে চান? জি, আমি জাস্ট যে অনলাইন সার্ভে কথাটা প্রথমে বলতে চাচ্ছি যে ডেফিনেটলি যেহেতু এটা অনলাইন সার্ভে, there is definitely our respondents are মানে to an extent they are literate, because মানে তাহলে ওরা সার্ভেটা কেমনে করছে। সো because of that ওখানে আমাদের our respondents are educated and up to a certain level, মানে আমরা মানে একদম লো ইনকাম গ্রুপের যেসব ভিউজ ওগুলো আমরা অনলাইন সার্ভেতে ওইটা অ্যাকচুয়ালি এখানে নেই, because that's the logical year কি। So but we are seeing যে মানে even the people যারা আমাদের রেসপন্ডেন্ট মানে completed our survey, but we can still see their perception towards যেমন how they think about COVID-19 in terms of low income groups or like higher income groups. So আমাদের respondent criteria is মানে mainly urban and educated. Okay. Alright. অনেক ধন্যবাদ। নাহেলা নওশিন, শাহানা সিদ্দিকী এবং আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রফেসর সুমন রহমান এবং প্রফেসর শাহাদুজ জামান। শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা সকলে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে এবং আলোচক বৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই ওয়েবিনার সিরিজ আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।